আপাতত আব্বুর কোম্পানিতে জয়েন হব, আর আমাদের গুলো কাজ করব। ওকে, আর অনেক টাকা দরকার আছে। হুম। দুজন টুকটাক কথা বলে। মোড়ে নেমে যার যার বাসার দিকে রওনা দিল। রিকশায় উঠে মাহিন ওর বাসার সামনে গিয়ে দরজায় নক করলে দরজা খুলে গেলে সামনের দিকে তাকিয়ে দেখে মায়া দাঁড়িয়ে আছে। মায়া মাহিনকে দেখে খুশিতে জড়িয়ে ধরতে যাওয়ার আগেই মাহিন ভিতরে ঢুকে পড়ল। মাহিন বসার ঘরে গিয়ে দেখে সবাই বসে আছে। মাহিনকে দেখে সবাই চমকে উঠল। মাহিনের আম্মু দৌড়ে এসে মাহিনকে জড়িয়ে ধরে পড়ল। মাহিন, তুই আসবি আমাদের বলস নাই কেন? আমরা গাড়ি নিয়ে তোকে রিসিভ করতে যেতাম। হি হি, বলে আসলে তোমাদের চমকে দিতে পারতাম না তো। আপু ভাইয়া কেমন আছো? মাহিন ওর ভাইয়াকে জড়িয়ে ধরল। ওর বোনকে জড়িয়ে ধরতে যাবে, সাথে সাথেই আতিয়া কলের বাহানা নিয়ে চলে গেল। সবাই অবাক হয়ে গেল। মাহিন কিছু না বলে ওর আব্বুকে জড়িয়ে ধরল। মাহিন ওদের সাথে কথা বলে লাগেজ নিয়ে এসে বলল, আম্মু আব্বু ভাইয়া তোমাদের গিফট, আর এটাতে আপুর জন্য নিয়ে এসেছি। আতেয়া কি তোর উপর রাগ করে যাচ্ছে নাকি? আমি কি জানি, আমি তো 5 বছর পর আসলাম। তাও তো ঠিক। ম্যাম, আমি কি ছোট সাহেবের লাগেজ নিয়ে যাব? হ্যাঁ, রেখে আয়। আর হ্যাঁ শোন, ওর রুমটাকে একটু গুছিয়ে আসিস। আচ্ছা। মায়া মাহিনের লাগেজ নিয়ে চলে গেল। মাহিন ওদের সাথে অনেকক্ষণ কথা বলে চলে যেতে নিবে, সাথে সাথে একটা ছোট বাচ্চার সাথে ধাক্কা খেলো। বাচ্চাটা পড়ে গিয়ে ব্যথা পেয়ে মাহিনের দিকে তাকিয়ে বলল, চোখে দেখেন না, কানার মতো চলেন। মাহিন ভুরু কুচকে তাকিয়ে পড়ল। এই পিচ্চি, তুমি কে? আমার সাথে এভাবে কথা বলার সাহস কে দিয়েছে? আয়ান, রুমে যাও। তুমি আবার বিয়ে কবে করলে? আর বাচ্চা কোথা থেকে আসলো? আতিয়ার কিছু না বলে আইনকে নিয়ে চলে গেল। মাহিন অবাক হয়ে গেল, ওর আম্মুর দিকে তাকিয়ে বলল, আম্মু, এইগুলা কি? আপু বিয়ে করলো কবে? আর আমাকে তো তোমরা কিছু বলো নাই। আস্তে কথা বল, আমি বলছি। আস্তে কথা কেন বলবো? এইটা আতিয়ার সন্তান না, আমাদের কাজের মেয়ে মায়ার ছেলে। মেয়েটা অনেক খারাপ, কার সাথে না কার কি করেছে। পরেই বাচ্চাটা পেটে আসে। মানুষজনের ভয়ে আতিয়া সবাইকে জানিয়েছে দত্তক নিয়েছে। বাহিরে জানাজানি হইলে আমাদের সমস্যা হতো, তাই মিথ্যা বলেছে। সেই থেকে আয়ান আতিয়ার সন্তান হিসেবেই আছে। আর তার থেকে বড় কথা, ছেলেটা কিছুটা তোর মতো আচরণ করে, এই জন্য বেশি ভয় লাগে। যাই হোক, এইসব কাউকে যেন বলোস না। ওর আম্মুর কথা শুনে যেন থমকে গেল। মাহিন বুঝতে পারছে না কি বলবে। মাহিন দাঁড়িয়ে না থেকে সোজা রুমে চলে গেল। মায়াকে দেখে রেগে মায়ের গলা চেপে ধরে বলল, আয়ান কার সন্তান? আপুর সন্তান। তোর পেটে বাচ্চা এসেছে, নষ্ট করে কেন ফেলোস নাই? সেইটা কেন রেখেছস? তুই কি আমার ঘরে বউ হওয়ার জন্য এমন করছস? কান খুলে শুনে রাখ, আমি তোকে কোনো দিন স্ত্রী হিসেবে মেনে নিব না। ভুলেও আমার স্ত্রী হওয়ার চেষ্টা করিস না। ভুলে যাস না তোর স্থান কোথায়। মায়া মাহিনকে ধাক্কা দিয়ে বলল, আমি তো আপনার স্ত্রী, আপনি কি অস্বীকার করতে পারবেন? চুপ, একদম চুপ। আমি তোকে স্ত্রী হিসাবে মানি না, মানবো না। ও, আপনি মনে হয় ভুলে গেছেন, সেই দিনের কথা আমি মনে করিয়ে দেই। ফ্ল্যাশব্যাক। মাহিন পিছনে ঘুরে দেখে দরজার কাছে আতিয়া দাঁড়িয়ে আছে। মাহিন তাড়াতাড়ি করে কাঁথা ওর শরীরের উপর দিয়ে প্যান্ট করে নেয়। মায়ের মুখ থেকে রুমাল বের করলে মায়ের কাঁথা জড়িয়ে কান্না করতে লাগলো। আতিয়া রেগে মাহিনের গালে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে পড়ল। ছি, তোকে এখন খুন করতে ইচ্ছে করছে। এর জন্যই তো বলি, হঠাৎ করে মায়া তোর রুমে আসতে তো ভয় পাই কেন? তুই তো জঘন্য হয়ে গেছো। এই ছোট মেয়ের সাথে এগুলো করতে তো লজ্জা করে না? আতিয়া আরো কয়েকটা থাপ্পড় মারতে লাগলো। মাহিন হাত ধরে বলল, আপু, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। আমি এখনই সবাইকে বলে দেব, তোর এই রূপ না দেখলে তুই ঠিক হবি না। মেয়েদের সম্মান করতে জানোস না? ছি, বড় ভাইকে দেখে তো শিখতে পারোস। ছি, তোকে ইচ্ছে করছে খুন করতে। মাহিন আতিয়ার পায়ে জড়িয়ে ধরে ক্ষমা চাইতে লাগলো। আর মায়া কান্না করতে করতে বলল, ছোট ম্যাম, আপনাকে আমি কতবার বোঝানোর চেষ্টা করেছি, আর আপনি আমার কথা বিশ্বাস করতেন না। আমার হঠাৎ করে জ্বর চলে আসতো, এই কারণে আমি বারবার আপনাকে বোঝানোর চেষ্টা করছি।
আপনাকে একদিন বলেছিলাম, কিন্তু আপনি আমাকে মেরেছিলেন, আমাকে হুমকি দিয়েছিলেন। যদি আর আপনার ভাইয়ের বিরুদ্ধে কথা বলি, আমার খবর আছে। আজ তো দেখলেন মায়া কথাগুলো বলে কান্না করতে লাগলো। আতিয়ার রাগে শরীর কাঁপতে লাগলো। মাহিনকে ধাক্কা মেরে সরিয়ে দিল। মায়াকে বলল, মায়া, তুই পোশাক পরে রেডি হয়ে গাড়ির কাছে দাঁড়িয়ে যা। মায়া পোশাক পরে নিচে চলে গেল। মাহিনের চুলের মুঠো ধরে বলল, যা গোসল করে আয়। গোসল করে আসলে আতিয়া ওকে নিয়ে নিচে চলে যায়। মাহিনের আম্মু বলে উঠল, কোথায় যাস? আম্মু, মাহিন তো চলে যাবে রাতে, তাই আর কি ভাই বোন একটু ঘুরতে যাব। ও আচ্ছা। মাহিনকে জোর করে নিয়ে গিয়ে গাড়িতে তুলে, সাথে মাইকেও গাড়িতে তুলে আতিয়া ড্রাইভিং করে কাজী অফিসের সামনে নিয়ে যায়। মাহিন আতিয়ার দিকে তাকিয়ে বলল, আপু এখানে কেন আসলে? ভেতরে চল, তোরা দুজনই। আতিয়া দুজনকে টেনে ভিতরে নিয়ে গেল। মাহিন চলে যেতে চাইলে আতিয়া থাপ্পড় মেরে জোর করে বসিয়ে দেয় আর মায়ের সাথে জোর করে বিয়ে দিল। তিনজন কাজী অফিস থেকে বের হলে মাহিন রেগে পড়ল। আপু তুমি এটা ভালো করলে না। একটা কাজের মেয়ের সাথে আমাকে জোর করে বিয়ে করিয়ে ঠিক করলে না। মাহিনের গালে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে পড়ল। আর একটা কাজের মেয়েকে ধর্ষণ করা খুব ভালো কাজ নাকি? একদম চুপ কর। আমি চাই না কেউ তোর এই নোংরা চরিত্রের কথা জানুক। যদি আব্বুকে বলে দেয় না, তোর কি হাল করবে তোর ধারণারও বাহিরে, তাই চুপ করে থাক। মায়া ফ্ল্যাশব্যাক থেকে বের হয়ে লাগেজ থেকে মাহিনের পোশাক বের করে, সব আলমারিতে গুছিয়ে নিল। মাহিন রেগে ওয়াশরুমে চলে গেল। মায়ের রুম থেকে বের হলো। আতিয়ার রুমে গিয়ে দেখে আয়ন আতিয়ার বুকের উপরে শুয়ে আছে আর আতিয়া বই পড়ছে। মায়া আতিয়াকে বলল, আপু হ্যাঁ মায়া, কিছু বলবে? খাবার খাবেন না? ক্ষুধা লাগছে না? তোমার জামাইয়ের খেয়াল রেখো গা। উনি অনেক রেগে গেছে। কেন? আমি ফেলে কেন দেই নাই? বাচ্চাটা নষ্ট করে ফেললেই পারতাম। আমি নাকি ওনাকে ফাঁসানোর জন্য এমন করছি, বউ হওয়ার জন্য এমন করছি, আমাকে এইসব বলছে। আসলে ওর মার খাওয়া কম হয়েছে, আর যদি কিছু বলবে আপুর কাছে গিয়ে যেন বলে। আপু ওইসব বাদ দেন। আপু চলেন খাবার খেয়ে নেবেন। ক্ষুধা লাগছে না? আচ্ছা আমি খাবার দিয়ে যাই, আপনার যখন ভালো লাগে খেয়ে নেবেন। মায়ের কথাটা বলে নিচে চলে গেল। মায়ের নিচে এসে মায়েকে খাবারের প্লেট নিয়ে যেতে দেখে বলল, নোংরা মেয়ে, তোকে কি আমার জন্য খাবার নিয়ে যেতে বলছি? খাবার রাখ, আমার খাবার আমি খেয়ে নিতে পারবো। ছোট সাহেব, আমি এটা ছোট ম্যামের জন্য নিয়ে যাচ্ছি, আপনার না। মাহিনের রাগ বেড়ে যেতেই মায়া ওখান থেকে সরে গেল। আতিয়ার রুমে গিয়ে খাবার দিয়ে আসলো। নিচে এসে দেখে মাহিন খাবার খাচ্ছে। মাহিনের আম্মু এসেছে। মাহিনকে বলল, মাহিন, তোর ভাই আর আপুর জন্য পাত্র আর পাত্রী দেখা হয়েছে। 1 মাস পর ওদের বিয়ে। তুই ওকে বিয়ে শাদী করবি নাকি? তোর জন্য পাত্রী দেখবো নাকি? সাথে সাথে মাহিন বেসম খেলো। মায়া পানি এগিয়ে দিলে মাহিন মায়ের দিকে তাকিয়ে পানি খেতে লাগলো। খাওয়া শেষ করে ওর আম্মুর দিকে তাকিয়ে বলল, না ভাইয়া, আপুর বিয়ের পরে আমি বিয়ে করব। আচ্ছা, তোর ইচ্ছে। মাহিন ওর আম্মুর দিক থেকে ঘুরে খাবার খেয়ে তোয়ালে দিয়ে হাত মুছে চলে গেল। মাহিনের প্লেটটা ধুয়ে রেখে দিল। মাহিন বাইরে গিয়ে রাকিবকে কল দিলে রাকিব বাইক নিয়ে ওর বাসার সামনে আসলো। মাহিন ওর বাইককে নিয়ে দুজন একসাথে বের হয়ে গেল। বন্ধুদের সাথে আড্ডা দিয়ে রাত 10টায় বাসায় ফিরল। বাসায় ফিরে দেখে আয়ন, মায়া আর মাহিনের আম্মু বসে আছে সোফায়। মাহিন ওর আম্মুকে বলল, কি ব্যাপার আম্মু, তুমি এখনো ঘুমাও নাই? আয়ন মাহিনের কাছে এসে বলল, আঙ্কেল, আমার মাম্মাকে দেখেছেন কি? মাহিন আয়নকে সরিয়ে দিয়ে ওর আম্মুর দিকে তাকিয়ে বলল, আম্মু, আপু বাসায় ফিরে নাই? না, কি যে করছে এতক্ষণ। তুই একটু বান্ধবীর বাসায় গিয়ে খবর নে তো। মাহিন যেই পিছনে ঘুরতে যাবে সাথে সাথেই আয়ন দৌড়ে আতিয়াকে জড়িয়ে ধরে বলল, মাম্মা, তুমি এত দেরি করলে কেন? তুমি জানো না আমার তোমাকে ছাড়া ভালো লাগে না? আতিয়া আয়নকে কোলে তুলে নিয়ে কপালে চুমু দিয়ে বলল, সরি বাবা, একটা কাজে গিয়েছিলাম তাই দেরি হয়ে গেল। আর তোমাকে না বলছি, আমি দেরি করলে তুমি মায়া আন্টির কাছে ঘুমিয়ে যাবে। আয়ন আতিয়ার কথা শুনে বলে, মাম্মা, তোমাকে ছাড়া আমার ঘুম আসে না। তোমার বুকে না ঘুমালে আমার ঘুম আসতেই চায় না। আতিয়া আয়নের কথা শুনে গালে কিস করে বলল,
আচ্ছা, আর দেরি করব না, যত তাড়াতাড়ি পারবো আমার আব্বুর কাছে চলে আসবো। ওকে, আচ্ছা তুমি মায়া আন্টির সাথে খেয়ে নাও, আমি ফ্রেশ হয়ে ভেতরে চলে আসবো। আতিয়া মায়ের কাছে আয়নকে দিয়ে চলে যায়। মাহিনও উপরে চলে গেল। মায়ের আয়নকে খাওয়াই দিতে লাগলো। আয়ন খেতে খেতে ঘুমিয়ে যায়। মাহিন আতিয়া নিচে এসে দেখে আয়ন ঘুমিয়ে ঢুলছে। মাহিন বলল, ওই মাইয়া, ওকে ধর পড়ে যাবে। মায়ের পিছনে তাকিয়ে দেখে আয়ন পড়ে যাচ্ছে। সাথে সাথেই বুকে জড়িয়ে নিল। আত্মীয় এসে আয়নকে কোলে তুলে নিয়ে মুখ ধুয়ে দিয়ে ওকে বুকের সাথে জড়িয়ে নিয়ে সোফায় বসে পড়ল। মায়া খাবার নিয়ে এসে দিলে আতিয়া খাবার খেতে লাগলো। মাহিন বলল, আপু, ওকে নিজে নামিয়ে দিয়ে খাও। এভাবে কষ্ট করে খাওয়ার মানে আছে? ম্যামের কোল থেকে নামলে উঠে কান্না করবে। কি বালের অভ্যাস করছো? কাজের ছেলেকে এত মাথায় তোলা ভালো না। আতিয়া মাহিনের দিকে প্লেট ছুঁড়ে মেরে সাথে সাথে আইন কান্না করতে লাগলো। আর আতিয়া রেগে পড়ল। কেন, কাজের ছেলে ওই আমার ছেলে? মুখ সামলে কথা বলবি। তোর মতো জঘন্য ছেলে আমি একটাও দেখিনি। ছি, এত জঘন্য কিভাবে হতে পারোস তুই? আতিয়া কি হয়েছে? এভাবে মাহিনের দিকে প্লেট ছুঁড়ে মারলি কেন? আতিয়া আইনকে সান্ত্বনা দিতে লাগলো আর বলল, তোমার ছেলেকে বলে দিও আমার সন্তানের বিষয়ে যেন কোনো কথা না বলে। আম্মু, আমি কি এমন বলছি? কাজের ছেলেকে নিয়ে এত বাড়াবাড়ি করার মানে বুঝি না। আতিয়া, তোর বাড়াবাড়ি আমার একদম ভালো লাগে না। মাহিন তো ঠিকই বলেছে, তুই তো বাড়াবাড়ি কেন করস? আম্মু চুপ করবে, আমার মাথা বিগড়ে দিও না। ম্যাম শান্ত হন, ওনারা ঠিক বলছে। আয়ান তো একটা কাজের ছেলে। চুপ করো। আতিয়া মায়কে ধমক দিয়ে আয়নকে নিয়ে চলে গেল। মায়া ফুলও পরিষ্কার করতে লাগলো। মাইন খাবার খেয়ে রুমে চলে গেল। 1 মাস পর আতিয়ার বিদায়ের পালা। আয়ন আতিয়াকে জড়িয়ে ধরে কান্না করে বলছে, মাম্মা, তুমি আঙ্কেলের সাথে চলে যেও না। মাম্মা, আমাকে নিয়ে যাও। আমাকে তুমি ছাড়া কেউ ভালোবাসে না। আয়নের কথাগুলো শুনে সবার চোখে পানি চলে আসে। আতিয়া আয়নকে বুকে জড়িয়ে ধরে পড়ল, বাবা, তুমি আজকে মায়া আন্টির কাছে থাকো, আমি আগামীকাল আঙ্কেলের বাড়িতে গিয়ে আমাকে নিয়ে এসেছো। প্লিজ, তুমি এবার কান্না করলে মাম্মাম তো কষ্ট হয়, তাই না? আয়ান বাবা, তোমার মাম্মা সকালে তুমি গিয়ে নিয়ে এসেছো। এখন মাম্মাকে যেতে দাও, না হলে মাম্মা অনেক কষ্ট পাবে। তুমি কি চাও তোমার মাম্মা তোমার জন্য কান্না করুক? মায়ের কথা শুনে আয়ন মায়ের কোলে উঠে জড়িয়ে ধরে। কান্না করতে করতে বলে, না, আমি মাম্মাকে কান্না করতে দিব না। মাম্মা, তুমি চলে যাও। ওদের কান্না দেখে সবার চোখে পানি চলে আসে। আতিয়ার ননদ তুলি বলে ওঠে, ভাবি ওকে নিয়ে যায়, ওই আমার কাছে থাকবে। এভাবে ছোট বাচ্চাটাকে কান্না করিয়ে আপনিও গিয়ে শান্তি পাবেন না। ভাইয়া, তুমি কিছু বলো না কেন? তুলির কথা শুনে সবাই আয়নকে নিয়ে যেতে বলে। আতিয়ার স্বামী রাতুল আয়নকে কোলে তুলে নিল। তারপর গাড়িতে সবাই উঠে চলে গেল। মায়া বাসার এক সাইডে গিয়ে দাঁড়ালে পিছন থেকে মাহিন বলে ওঠে, হাহা, তোর ছেলেও তোকে চায় না। আমার বোনকে ছাড়া কিছুই বুঝে না। তোর কপাল খারাপ না, আমাকে কোনোদিন পাবি না। তোর সন্তানকে। মাহিন কথাটা বলে হাসতে লাগলো। মায়ের চোখ মুছে মাহিনের দিকে তাকিয়ে বলল, আপনি বাহ কতটা সুখে আছেন। নিজের সন্তানের মুখের থেকে আঙ্কেল ডাক শুনতে লজ্জা করে না? আর নিজেকে নিয়ে গর্ব করেন? ভুলে যাবেন না, আপনি কাজের মেয়ের স্বামী হয়ে এত হাসাহাসি মানায় না। মায়ের কথাটা বলে চলে যায়। মাহিন হঠাৎ করে থমকে গেল। মায়ের কথাটা হঠাৎ করে মাহিনের বুকে লাগলো। নিজের সন্তান আঙ্কেল বলে ডাকে, কথাটা যেন বারবার কানের ভিতর রিপিট হতে লাগলো। মাহিন ওর ভাইয়ের গাড়িতে উঠে পড়ল। হোটেল থেকে সবাই বাড়িতে ফিরে আসলো। মাহিন নিজের রুমে শুয়ে থেকে শান্তি পেল না। একই কথা যেন কুড়ে কুড়ে খেতে লাগলো। রাকিব এসেছে, ডাক দিলে মাহিন ভাবনার জগৎ থেকে বের হয়ে পড়ল। রাকিব বল। মামা, কাজ হয়ে গেছে। কি কাজ? ওই মেয়েটাকে পটিয়ে ফেলেছি। মেয়েটা আমাকে নাম্বার দিয়ে গেছে। তাই নাকি? তাহলে ভাইয়া আর আপুর বিয়েতে একটা কাজের কাজ করে ফেলি। তা যা বলছি। আর শোন, তোর যে ব্যান, ওইটা মনে হয় তোর উপরে ফিদা। কেন হঠাৎ এমন মনে হলো কেন? আরে তোর ব্যান তোর দিকে আড়াই চোখে যেভাবে দেখছিল, এটা বোঝা যায় তোর উপরে ফিদা হয়ে গেছে। দূরে থাম, চল ছাদে যাই।
একটু ড্রিঙ্কস করব। চল, সাথে সবাই আছে, চল। মাহিন আর রাকিব ছাদে চলে গেল। ছাদে গিয়ে নেশা করলো। রাত 1টার সময় নিচে নেমে রান্নাঘরের দিকে গিয়ে মায়াকে জড়িয়ে ধরে। মায়ের ঘুমের ভিতরে চমকে উঠল। মায়া বলল, কি ছাড়েন বলছি। এই চুপ, চিল্লাবি না। ও আপনি এত রাতে নেশা করে এখানে কি করছেন? মাহিন মায়াকে আর কিছু বলতে না দিয়ে সোজা ঠোঁটের সাথে ঠোঁট বসিয়ে দিল। মায়ের হাত দুইটা মেজের সাথে চেপে ধরে আদর করতে লাগলো। মায়া বাধা দিবে ভেবেও বাধা দিল না। যত হোক, মাহিন এখন তার স্বামী, তার অধিকার আছে মায়াকে স্পর্শ করার। মায়া মাহিনের স্পর্শগুলো অনুভব করতে লাগলো। মাহিন আদর করতে করতে মায়ের উপরে ঘুমিয়ে যায়। আজানের ধ্বনি শুনে মায়ের ঘুম ভেঙে গেল। তাড়াতাড়ি করে মাহিনকে ডাকতে শুরু করলো। মাহিন বারবার মায়াকে চুপ করিয়ে দিলে মায়া ধাক্কা দিয়ে বলল, আরে রুমে যান, এখন সবার ওঠার সময় হয়ে গেছে। মায়ের ধাক্কাতে মাহিনের ঘুম ভেঙে যায়। মাহিন রেগে মারতে যাবে। আজানের ধ্বনি শুনে প্যান্টের চেন লাগিয়ে চলে গেল। মায়ের নিজেকে ঠিক করে নিয়ে ওর রুমে গিয়ে গোসল সেরে এসেছে। মায়া কাজ করতে লাগলো। মাহিন নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়লো। 11টায় ঘুম থেকে উঠে গোসল করে খাটে বসে ভাবতে লাগলো। তখনই মাহিনের রুমের দরজায় নক হইলে মাহিন দরজা খুলে দিতে গিয়ে অবাক হয়ে গেল। মাহিন বলে উঠল, আরে আপনি এখানে? আমি এখানে। অত অবাক হচ্ছ কেন? আমি কি ভুল দেখছি নাকি? না, সত্যি দেখছেন। কত বাজে, এখনো ঘুম থেকে ওঠেন নাই? আসসালামু আলাইকুম বেআইন, কেমন আছেন? রাতে কি ঘুম হয়েছিল? ওয়ালাইকুম সালাম। জি হয়েছে। আপনাদের ঘুম এখনো ভাঙে নাই? এই তো ভেঙে গেছে। কখন এসেছেন? 10টায়। ও আচ্ছা, বসেন, আমরা ফ্রেশ হয়ে আসি। কিভাবে বসবো? আপনাদের বন্ধু তো দরজার সামনে যেভাবে দাঁড়িয়ে আছে। ও দুঃখিত, ভিতরে আসেন। মাহিনের বন্ধুরা সব উঠে ওয়াশরুমে চলে গেল। মাহিন তুলির সাথে কথা বলতে লাগলো। মায়ের রুমে ঢুকে মাহিন আর তুলিকে এভাবে হেসে কথা বলতে দেখে খারাপ লাগলো, কিন্তু প্রকাশ না করে মাহিনের হাতে কফি দিল। আর মাহিনের বন্ধুরা বের হইলে ওদের হাতে চা দিয়ে বলল, ম্যাম, আপনি যেখানে আছেন আমি তো জানতামই না। আমি আপনার জন্য চা নিয়ে আসছি। না থাক বেআইন, আমার কফি খেতে পারেন। বিআই যখন বলেছে ওনারটাই খেয়ে নিব। তুমি যাও, ওনার জন্য আরেকটা বানিয়ে নিয়ে আসো। মায়ের রাগ হলো। মাহিনের দিকে তাকালে মাহিন পাত্তা না দিয়ে হাসি মুখে কাপটা তুলিকে দিল। এইটা দেখে ওর বন্ধুরা হাসতে লাগলো আর মজা করতে লাগলো। মায়া আর না থেকে চলে গেল। মাইন উঠে বেলকুনিতে চলে গেল। মায়ের নিচে গিয়ে আরও চা বানিয়ে সবাইকে দিতে লাগলো। মাইন ওর বন্ধুরা তুলিকে নিয়ে বাইরে ঘুরতে গেল। সারাদিন ঘুরে ওদের মধ্যে বন্ধুত্ব সম্পর্ক হয়ে গেল। সন্ধ্যায় বাসে এসেছে দেখে আইন আতিয়ার কোলে বসে আছে। তুলিকে দেখে আতিয়া বলল, তুলি, ওদের সাথে কোথায় গিয়েছিলে? ঘুরতে গেছিলাম ভাবি। শালিকা, তুমি রেডি হও, তোমাদের বাসায় যাব। উনি এখানে থাক, তোমরা তো পরের দিন আসবেই। মাহিনের কথা শুনে মায়ের খারাপ লাগলো। আতিয়ার রাগী লোক নিয়ে তাকালে মাহিন চলে গেল। তুলির বোন রূপা বলল, তুই আমাদের সাথে চল, আব্বু আম্মু জানলে অনেক রেগে যাবে। আচ্ছা, রেডি হই। তুলি রেডি হয়ে রাফিয়াদের সাথে চলে গেল। মাহিন রুমে গিয়ে ওর বন্ধুদের সাথে আড্ডা দিতে লাগলো। বিয়ের অনুষ্ঠান শেষ হওয়ার 6 দিন পর মাহিন ব্যাগ কাঁধে নিয়ে নিচে নামতে দেখতে পায় রাফিফও রূপা আয়নের দিকে রাগী লুক নিয়ে তাকিয়ে আছে। আয়ন ভয়ে কাঁপতে লাগলো। মাহিন আয়নকে বলল, আয়ান। সাথে সাথে রূপা আয়নের দিকে হাসি মুখে বলল, আয়ান, তুমি এখান থেকে যাও, আমি কাজগুলো তুলে নেই। মাহিন, কোথাও যাচ্ছ নাকি? হ্যাঁ আম্মু, কোথায় জানেন? আম্মু তো তার রুমে আছে। মাহিন ওর আম্মুর রুমে গিয়ে দেখে মায়া মাহিনের আম্মুর পা টিপে দিচ্ছে। মাহিন গিয়ে বলল, আম্মু, আমি 7 দিনের জন্য একটু ভ্রমণ করতে যাচ্ছি, ওইখান থেকে ফিরে অফিসে যোগ দিব। কিসের ভ্রমণে যাচ্ছিস? লন্ডনে কিছু ফ্রেন্ড এসেছে, ওদের নিয়ে একটু ঘুরবো, আমি আর রাকিব। কি বলিস? তারা এখন কোথায়? হোটেলে আছে। কি বলিস? বাসায় না নিয়ে এসেছে, হোটেলে কেন রেখেছিস? সমস্যা নাই আম্মু, আমি আসছি। মাহিন ওর আম্মুর দিক থেকে বিদায় নিয়ে বের হয়ে গেল। রাকিবের সাথে টেনে উঠে পড়ল। রাকিব বলল, কি বলস, বাড়িতে? বলছি কিছু ফ্রেন্ড এসেছে, ওদের ঘোরাতে নিয়ে যাব। ও আচ্ছা।
দুজন টুকটাক কথা বলে ওদের গন্তব্যে চলে গেল। 7 দিন ওইখান থেকে কাজ শেষ করে দুজন ঢাকা চলে আসে। এসে সোজা অফিসে চলে যায়। অফিসে মাহিনকে দেখে রাফি আতিয়া বেশ অবাক হয়ে যায়। মাহিন, তুই এখানে? তোমাদের দেখতে আসলাম। আচ্ছা ভাইয়া, তোমাদের এখানে রকি নামে কেউ কাজ করে? হ্যাঁ, রাতুলের ম্যানেজার। কেন, কি হয়েছে? ও না, কিছু না, অফিসটা দেখতে আসলাম। আগামীকাল থেকে জয়েন হব। এটা তো গুড নিউজ। ওয়েট কর, ফাইলগুলো রেখে তোকে দেখাই। রাফি ফাইলগুলো রেখে মাইনকে নিয়ে পুরো অফিস ঘুরে দেখাতে লাগলো। মাইন পুরো অফিস ঘুরে দেখে ফ্যাক্টরিতে চলে গেল। ওইখানে গিয়ে ঘুরে সব কিছু বুঝে শুনে বাসায় চলে আসলো রাকিবের সাথে কথা বলতে। সদর দরজায় নক করলে দরজা খুলে গেল। কাজের ছেলেটা সহ খুলে দেওয়াতে মাইন ভিতরে ঢুকে সোজা বসার ঘরে গিয়ে দেখে রূপা মায়ের সাথে খারাপ ব্যবহার করছে। আর আয়ান রূপাকে বলছে, মামুনি আপনি আন্টির সাথে এমন করছেন কেন? আমি ভুল করছি। রূপা আয়নকে ধাক্কা মেরে ফেলে দিলে আয়ন মাম্মা বলে কান্না করে উঠল। মাহিন এইটা দেখে না দেখার ভান করে চলে যেতে লাগলো। রূপা মাহিনকে বলে, মাহিন তুমি এখানে? আমি এখানে। কি হয়েছে বলেন তো? এই মায়া মেয়েটার সাহস খুব বাড়ছে দিন দিন। তুমি জানো এই মেয়েটা কি করেছে? তোমার রুমে গিয়ে তোমার শার্ট জড়িয়ে ধরে তোমার রুমে শুয়েছিল। এত বড় সাহস তোমার রুমে গিয়ে এসব করে? এমনিতেই তো নোংরামি করে ওই বাচ্চা জন্ম দিয়েছে, আবার তোমার দিকে নজর দেওয়া শুরু করেছে। আতিয়া ভাবি অনেক বোকা দেখে ওই ছেলেটাকে নিজের সন্তানের মতো করে বড় করছে। মাইন রেগে গিয়ে মায়ের চুল ধরে, গালে ঠাস ঠাস করে থাপ্পড় মারলে আইন দৌড়ে এসে মাইনকে কামড় দিয়ে মাইন আয়নের গালে ঠাস করে থাপ্পড় মেরে দেয়। থাপ্পড় খেয়ে ছিটকে টি টেবিলের কান্নিসের সাথে ধাক্কা খেয়ে ফুলে পড়ে গেল। এইটা দেখে মায়া মাহিনকে ধাক্কা মেরে দৌড়ে আয়নকে কোলে তুলে নিয়ে চিৎকার করে কান্না করতে করতে বলল, আরে আপনি কি মানুষ নাকি জানোয়ার? আমাকে মারছে, আমি মেনে নিয়েছি চুপচাপ। তাই বলে আমার এই দুধের বাচ্চাটাকে এইভাবে মারতে পারলেন? আপনার কি হাত কাঁপলো না একবার ওই বাচ্চাটাকে মারতে? আপনি আসলে একটা জানোয়ার, আপনি অমানুষ। ম্যাম স্যার আপনাকে মানুষ করতে গিয়ে অমানুষ করে ফেলেছে। দয়া করে, আপনার ভেতরে কোনো জিনিস নাই। মায়ের আয়নকে কোলে তুলে কান্না করতে করতে ওর ওড়না ছিঁড়ে আয়নের কপালে বেঁধে দিল। রূপা আয়নের মুখে পানি ছিটে দিতে লাগলো। মাহিন যেন একেবারে থ হয়ে দাঁড়িয়ে থাকলো। মাহিন বুঝতে পারছে না ও কি করে ফেল। আতিয়া, রাফি, রাতুল বাসার ভিতরে ঢুকলে আয়নকে এই অবস্থায় দেখে আতিয়া দৌড়ে এসে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, আব্বু, আব্বু কি হয়েছে তোমার? আব্বু চোখ খুলছো না কেন? মায়া, আয়নের কি হয়েছে? ওই জানোয়ার আমার ছেলেটার এই হাল করেছে। মায়ের কথা শুনে আতিয়া রেগে হাতে থাকা ফুলদানিটা সোজা মাহিনের দিকে ছুঁড়ে মারল আর আয়নকে কোলে তুলে দৌড়ে গাড়ি নিয়ে হসপিটালে চলে গেল। ফুলদানিটা সহ মাহিনের কপালে লাগলে রূপা গিয়ে মাহিনকে ধরে বসে ফার্স্ট বক্স নিয়ে এসে পরিষ্কার করে ব্যান্ডেজ করে দিল। আর এইদিকে রাফি রাতুল আতিয়াকে সান্ত্বনা দিতে লাগলো। মায়া কান্নায় ভেঙে পড়ল। ডাক্তার এসে বলে ভয়ের কিছু নাই, মাথায় একটু কেটে গিয়ে রক্ত বের হয়েছে আর ভয়ে জ্ঞান হারিয়ে ফেলেছে। এখন সম্পূর্ণ ঠিক আছে, আপনারা বাবুটাকে নিয়ে যেতে পারেন আর সাবধানে রাখবেন ওকে। ডাক্তারের কথা শুনে আতিয়া কেবিনের ভিতর ঢুকলে আইন দৌড়ে এসে জড়িয়ে ধরে বলে, মাম্মা, মামুনি আর আঙ্কেলটা অনেক পচা, আমাকে আর আন্টিকে মারছে। মাম্মা আমি এখানে থাকবো না, আমার অনেক ভয় করছে। আপু, আমি আমার সন্তানকে নিয়ে এখান থেকে চলে যেতে চাই। আমি আর এইসব সহ্য করতে পারছি না। আমার উপরে হাত তুলে আমার কিছু যায় আসে না, কিন্তু আমার সন্তানের উপরে হাত তোলা শুরু করে দিয়েছে। আমার সন্তান ছাড়া এই দুনিয়াতে আমার কেউ নেই। মা ছিল, সেও মারা গেছে। আমি আমার সন্তানকে হারাতে চাই না। আতিয়া মায়াকে সান্ত্বনা দিয়ে বলল, চিন্তা করো না, আর কয় মাস অপেক্ষা করো। আমার ছেলের জন্য যে বাড়িটা তৈরি করছি ওটা হয়ে গেলে তোমরা ওইখানে গিয়ে থাকবে। না আপু, আমাদের এইসবের দরকার নাই। আপনি ওর জন্য দোয়া করবেন, এতেই হবে। চুপ করো তুমি, আমার থেকে বেশি বুঝবে না। আয়নের জন্য কোনটা ভালো ওটা আমি ভালো করেই জানি। আর রাতুল, তোমার বোনকে প্লিজ বলে দিবে আমার ছেলের সাথে খারাপ ব্যবহার যেন না করে। রাতুল রাফিয়াকে বলল, ভাইয়া আপনি বলেন ওকে, আমি বলবে বইয়ের গোলামি করতেছি, আর আব্বু আম্মুকে জানিয়ে দিলে আমার সাথে ঝামেলা লাগবে। রাতুলের কথা শুনে রাফি বলে,
তোমাকে বলতে হবে না, আমি ওই দুইটাই দেখে নিব। আতিয়া, আয়নকে নিয়ে চলো। সবাই হসপিটাল থেকে বের হয়ে গেল। বাসায় গিয়ে আয়নকে নিয়ে সোজা রুমে চলে গেল। মায়ের রান্নাঘরে গিয়ে রান্না করতে লাগলো। মাহিনের আম্মু এসে মায়াকে বলল, মায়া, আমার ছেলের ব্যবহারের জন্য আমি তোর কাছে ক্ষমা চাচ্ছি। ম্যাম কি বলেন? ওনার জন্য আপনি কেন ক্ষমা চাইবেন? বাদ দেন, শুধু আপনার ছেলেকে বলে দিয়েন আমার ছেলের সাথে যেন খারাপ ব্যবহার না করে। আর করবে না, ওর আব্বু ওকে মারতে নিয়েছিল। আচ্ছা তুই কাজ কর। মায়া কাজ করতে লাগলো। মাহিনের আম্মু চলে গেল। আতিয়া আয়নকে বুকের উপর শুয়ে রেখে অফিসের কাজ করতে লাগলো। রাতুল পাশে শুয়ে থেকে আতিয়ার কাছে আসতে চাইলে আতিয়া বলল। রাতুল, ভালো লাগছে না, প্লিজ। রাতুল আর কিছু বলল না। মাহিন রুমে শুয়ে থেকে আয়নের কথা ভাবতে লাগলো। আমি সত্যি জানোয়ার হয়ে গেছি। আয়ানের সাথে এমন কাজ না করলেও পারতাম। কিভাবে যে ওর সামনে যাব, উফ, দিন দিন আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। একবার কি আয়নের কাছে যাব? জায়গা। মাইন উঠে আতিয়ার রুমের সামনে গিয়ে নক করার সাহস পেল না। অনেক ভয় ভয়ে নক করতে গিয়েও দিল না। আতিয়ার রুম থেকে বের হতে মাইনকে দেখে আতিয়ার সাথে সাথে গালে থাপ্পড় মেরে পড়ল। আমার রুমের সামনে কি করছো? দেখতে আসছো নাকি যে ওই মরছে কিনা? না মানে, সামনে থেকে যা, না হলে তোর খবর আছে। মাইন আর কিছু না বলে চলে যেতে লাগলো। আবার পিছনে ঘুরে আতিয়ার দিকে তাকিয়ে দেখে আতিয়ার নিচে নেমে গেছে রাতুলের সাথে। মাইন এই সুযোগে আতিয়ার রুমে ঢুকে গিয়ে দেখে আইন ঘুমোচ্ছে। মাইন নিচে হাঁটু গেড়ে বসে আইনের কপালে হাত বুলিয়ে দিতে লাগলো। আইনের দিকে এক নজর তাকিয়ে দেখে বলে উঠল, মাশাল্লাহ, আমার ছেলেটা এত কিউট হয়েছে। আর আমি কখনো ভালো করে খেয়াল করি নাই এই বাচ্চাটাকে নাকি আমি থাপ্পড় মেরেছি, তাও আবার এই হাত দিয়ে। ইচ্ছে করছে হাতটা ভেঙে ফেলি। আমার সোনাটা। মাইন কথাগুলো বলতে বলতেই চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো। মাইন আয়নের কপালে চুমু দিল। মাইনকে ডাক দিতে শুনে সাথে সাথে উঠে আতিয়ার রুম থেকে বের হয়ে দরজা চাপিয়ে দিয়ে নিচে যেতে লাগলো। খাবার টেবিলের কাছে গিয়ে চেয়ার টেনে বসলো। মায়ের খাবার সবাইকে দিতে লাগলো। সবাই খাবার খাওয়া শুরু করলো। খাবার খেতে খেতে মাহিনের আম্মু বলল, মাহিন, সকালে তুলিকে হোস্টেল থেকে নিয়ে আসিস তো। কেন? কেন আবার কি, ওই আমাদের এখান থেকে কলেজে যাবে। ও আচ্ছা, কিন্তু আমি তো আগামীকাল থেকে অফিসে জয়েন হতে চাচ্ছি। আচ্ছা, আমি ড্রাইভারকে পাঠিয়ে দিব। মাইন কিছু বলতে যাবে, সাথে সাথে ফোন বেজে উঠল। ফোনটা বের করে দেখে রাকিব কল দিয়েছে। মাইন কলটা রিসিভ করে বলল, বলো। আমরা প্রজেক্টটা পেয়ে গেছি। আলহামদুলিল্লাহ, এইটা তো অনেক খুশির খবর। আমি এখানে সবার সাথে কথা বলে দেখি। হ্যাঁ শোন, তাড়াতাড়ি শুরু করা উচিত। যেভাবে হোক আমাদের ভালো করে কাজটা করতে হবে। অবশ্যই। রনি আর ইককে কল দিয়ে সব বলে দে, ওরা দেশে আসুক। আমরা দুইজন একা সামলাতে পারবো না। রনিকে কল দিয়েছি, ওই বলছে ওরা চলে আসবে। সত্যি ভাবতে পারছি না, এই প্রজেক্টের কাজটা যদি আমরা ঠিকমতো করতে পারি। ওনারা বলছে ভালো হইলে প্রমোট করে দিবে। এইটা তো খুব ভালো কথা। আচ্ছা শোন, আমি তোর সাথে পরে কথা বলি, খাবার খেয়ে নেই। মাইন কলটা রেখে তাড়াতাড়ি করে খেতে লাগলো। মাইনকে খুশি হতে দেখে রাকি জিজ্ঞেস করলো, কিরে, কি হয়েছে তোর, এত খুশি কেন? তেমন কিছু না। আম্মু আব্বু কিছু মনে করবে না। আমি একটু অফিসে দেরি করে জয়েন হতে চাচ্ছি। কেন? একটু ভালো সময়ে কাটাতে চাচ্ছি, এখনই প্যারা নিতে চাচ্ছি না। আচ্ছা আম্মু, ওই দেরি করে অফিসে জয়েন। আমরা 4 জন তো আছি, আর এখন একটা সমস্যা চলছে। সমস্যা ঠিক হলেই জয়েন হোক। আচ্ছা। মাইন তাড়াতাড়ি খাবার খেয়ে রুমে চলে গেল। রুমে গিয়ে দরজা লাগিয়ে দিয়ে রাকিবের সাথে কথা বলতে লাগলো। কথা বলা শেষ করে ঘুমিয়ে যায়। সকাল ভোরে ওঠে মাইন বের হয়ে যায়। সন্ধ্যায় বাসায় আসে। বাসার ভিতরে ঢুকে দেখে আইন বসে থেকে খেলছে। মাইনকে দেখে আইন ভয় পেয়ে গেল। মাইন আয়নের পাশে গেলে মায়ের বলল, আমার ছেলের কাছে যাবেন না দয়া করে। মাইন মায়ের কোনো কথা না শুনে আয়নের কাছে গিয়ে ব্যাগ থেকে একটা চকলেটের বক্স বের করে কান ধরে বলল, সরি গতকালের জন্য। প্রমিস করছি আর এমন করব না। প্লিজ ক্ষমা করে দাও। মাইনের ব্যবহার দেখে সবাই অবাক হয়ে গেল। আইন আতিয়ার আর মায়ের দিকে তাকালো। আইন বলে, মাম্মা, আঙ্কেল মনে হয় ভালো হয়ে গেছে। আপনাকে ক্ষমা করতে পারি, কিন্তু আমার আন্টিকে আর আমাকে আর মারবে না, প্রমিস করুন। মাইনর হাত ধরে পড়ল।
প্রমিস আর মারবো না। আয়ন খুশি হয়ে মাইনকে জড়িয়ে ধরলো। মাইন আয়নকে কোলে তুলে নিয়ে ওর রুমে চলে যায়। মায়ের আতিয়ার দিকে তাকিয়ে বলল, ম্যাম, ওনার আবার কি হলো হঠাৎ? আয়নের প্রতি এত ভালোবাসা? জানি না, বাদ দে। কাজ করো, আমি রুমে যাই। মায়ের কাজ করতে চলে গেল। মাহিন আয়নকে খাটে বসিয়ে চকলেট খেতে দিয়ে ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে আয়নের পাশে বসে কোলে তুলে নিয়ে মাহিন গালে কিস করে পড়ল। মাহিনের কথা শুনে আয়ন মাহিনের মুখে চকলেট খাওয়াই দিতে লাগলো আর বলল, একা একা খাবে, আমাকে একটু দিবে না? আসলে আমার তখন কি হয়েছিল আমি নিজেও জানি না। মানুষের জন্য রাগ হয়, তখন ওই মানুষটা বুঝতে পারে না সেই আসলে কি করেছে। আমি রাগের বশে এমন করে ফেলছি, আমাকে ক্ষমা করে দাও। মাহিনের কথা শুনে আয়ন কিছু না বুঝে আবার চকলেট খেতে লাগলো। মাহিন আয়নকে বলল, আচ্ছা শোনো, তোমার কি কি পছন্দ আমাকে বলো তো। মাহিনের কথা শুনে আয়ন বলল, আমার পছন্দের সব আছে, মামা আমাকে সব কিছু কিনে দিয়েছে। আয়নের কথা শুনে মাহিন বলল, তোমার তো ডোন নাই তাই না? মাহিনের কথা শুনে আয়ন বললে, আছে তো, কিন্তু মাম্মা খেলতে দেয় না। কেন? মাহিন কিছুক্ষণ ভেবে বলল, আসলে মাম্মা যখন অফিসে ছুটি থাকে তখনই মাম্মার সাথে সাদিকে ওড়ানো হয়, আর তাছাড়া আমাকে ওড়াতে দেয় না। আমি একবার ছাদ থেকে পড়ে যেতে নিয়েছিলাম, সেই থেকে আর খেলতে দেয় না। মাহিনের মন খারাপ দেখে মাহিন বলল, আচ্ছা ওয়েট, আমরা বারান্দা থেকে চালাবো। আমার একটা ড্রোন আছে, ওইটা নিয়ে আসি। মাহিনের কথা শুনে আয়ন অনেক খুশি হয়। মাহিনের কাঁধে উঠে মাহিনের পড়ার রুমে ঢুকে আয়ন তো অবাক হয়ে যায়। আয়ন বলে, আঙ্কেল, আপনি আমার এত গেম খেলেন, আপনার এত খেলার জন্য গাড়ি, ড্রোন, সুপারম্যান, ট্রেন, বাস সব কিছু আছে। মাহিন আয়নকে বলল, অনেক কিছু আছে। তোমার যখন যেটা দিয়ে খেলতে মন চাইবে তুমি এখন থেকে নিয়ে খেলতে পারো। মাহিনের কথা শুনে অনেক খুশি হয়ে বলে, আই লাভ ইউ আঙ্কেল। আয়নের মুখ থেকে আই লাভ ইউ শুনে মাহিনের চোখের কোণায় পানি জমা হয়ে গেল। মাহিন বলে উঠল, আই লাভ ইউ টু সোনা। কথাটা বলে ড্রোন নিয়ে নিচে চলে গেল। সবাই অবাক হয়ে গেল। মাহিনের আম্মু বলল, কি রে, তোর হাতে ড্রোন? বাহিরে উড়াবো আমি আর আয়ন মিলে। রাত করে কে উড়াই? আরে উঠানে তো আলো আছে, ওই আলোতে চালাবো। আর আমার ড্রোনে লাইট, ক্যামেরা সব আছে। যাচ্ছি, ভালো কথা। আমার ছেলে যদি কিছু হয় তাহলে আমি তোকে ছাড়বো না। চিন্তা করো না, তোমার ছেলের কিছু হবে না। আয়ন আতিয়াকে বলল, মাম্মা তুমিও চলো না, আন্টি আপনিও আসেন। আয়ন আতিয়া আর মায়েকে জোর করতে লাগলো। আতিয়া মায়েকে নিয়ে ওদের সাথে গেল। সাথে পিছন থেকে তুলি বলল, আমিও উড়ানো দেখব। আছো? 5 জন উঠানে দাঁড়িয়ে ওড়াতে লাগলো। আয়ন খুশিতে লাফালাফি করতে লাগলো। মাহিন ও আয়নের খুশি দেখে নিজেও হাসতে লাগলো। মায়ের কিছুটা দূরে দাঁড়িয়ে ওদের খুশি হতে দেখে মায়ের চোখে পানি চলে আসলো। মায়ের তাড়াতাড়ি করে চোখ মুছে ফেলো। তুলি মাহিনের কাঁধে হাত দিয়ে বলল, আমিও চালাবো, আমাকে শিখিয়ে দাও। মাহিন তুলির হাত দিয়ে পিছন থেকে ধরে তুলিকে শিখাতে লাগলো। তুলি মাহিনের হাতের স্পর্শে কেঁপে কেঁপে উঠতে লাগলো। মাহিনের গরম নিঃশ্বাস ঘাড়ে পড়তেই পিছনে ঘুরে জড়িয়ে ধরলো। আতিয়া মায়া অবাক হয়ে যায়, সাথে মাহিনও। আয়ন এইটা দেখে বলতে লাগলো, খালামণি ভয় পেয়ে আঙ্কেলকে জড়িয়ে ধরেছে। খালামণি ভয় পেয়েছে। আয়নের কথা শুনে সাথে সাথে তুলি লজ্জা পেয়ে পড়ল। মোটেও না, আমি ভয় পাই না। আমার কাছে দাও, আমি একাই চালাতে পারবো। তুলি মাহিনের হাত থেকে রিমোট নিয়ে চালাতে লাগলো। মায়ের খুব রাগ হতে লাগলো। আতিয়া বুঝতে পেরে বলল, মায়া, তুমি ভিতরে যাও। মায়ের ভিতরে চলে গেল। বারবার তুলি মাহিনকে জড়িয়ে ধরার দৃশ্যটাই ওর চোখের সামনে ভাসতে লাগলো। আতিয়া আয়নকে কোলে নিয়ে বলল, এই ভিতরে চলো, সবাই অনেক উড়াইছে। ভাবি আর একটু করি, তুমি ভিতরে যাও। মাহিন তুমি যাও না। ভিতরে চলো, এখানে মশা অনেক। আচ্ছা, এই নাও, নিচে নামাও। মাহিন ড্রোন নিচে নামিয়ে ভিতরে চলে গেল। ভিতরে গিয়ে দেখে আয়নের হাতে মুখে পায়ে মশা কামড়িয়ে লাল করে ফেলেছে। সেম মাহিনেরও হাতে মুখে একই অবস্থা। মাহিনের আম্মু বলল, দুজনের অবস্থা কি হয়েছে? যাও রুমে গিয়ে ফ্রেশ হয়ে খেতে আসো। দিয়ে আয়নকে নিয়ে চলে যায়। মাহিন ওর রুমে গিয়ে ফ্রেশ হয়ে আসে। নিচে এসে সবার সাথে বসে খাবার খেতে লাগলো।
তুলি নিচ দিয়ে মাহিনের পায়ে খোঁচা দিতে লাগলো। মাহিন ভুরু কুচকে তাকালো। মায়ের এইটা দেখে খুব রাগ হতে লাগলো। মায়ের ইচ্ছে করছিল তুলিকে পানির জগ ধরে মাথার উপর ঠেলে দিতে। সবাই খাবার খেয়ে যার যার রুমে চলে গেল। মায়া খাবার খেয়ে সব প্লেট ধুয়ে আরও 2টা কাজের মেয়ের সাথে রুমে গিয়ে ঘুমিয়ে পড়লো। আর এইদিকে মাইন অফিসে কাজ করতে লাগলো। রাত 1টায় ঘুমিয়ে গেল। সকালে ঘুম থেকে উঠে নিচে গিয়ে মায়াকে বলল, মায়া, 1 কাপ কফি দাও তো, মাথাটা যন্ত্রণা করছে। অপেক্ষা করেন, আমি নিয়ে আসছি। মায়া রান্নাঘরে গিয়ে মাইনের জন্য কফি বানিয়ে নিয়ে আসলো। মাইনের হাতে দিলে মাইন খেতে খেতে বলল, আমার মাথাটা একটু টিপে দিবে, অনেক যন্ত্রণা করছে। আচ্ছা অপেক্ষা করেন, আমি একটু চুলাটা অফ করে আসি। মায়া চুলা অফ করে হাত মুছে নিল। তারপর মাইনের কাছে এসে পিছন থেকে মাথায় হাত দিয়ে টিপে দিতে লাগলো। মাইন চোখ বন্ধ করে সোফায় পিঠ থেকে বসে থাকলো। রূপা এসে বলল, মাহিন, কি হয়েছে? কিছু না ভাবি, কিছুটা মাথা যন্ত্রণা করছে। ও আচ্ছা, মায়া, আমার জন্য একটু চা বানিয়ে নিয়ে আসো তো, আমার মাথাটা টিপে দাও। মায়া কোথাও যাবে না ভাবি, আপনি গিয়ে বানিয়ে নিয়ে আসেন, আর না হয় রহিমা আফাকে বলেন। কি, তোমার এত বড় সাহস আমাকে এই কথা বলতে পারলে? আমি নিজে বানিয়ে খাবো? তুমি জানো আমার আব্বু যদি জানে আমাকে নিজে চা নিজে বানিয়ে খেতে বলেছো? আজব তো, আপনি আমাদের বাড়ির বউ, এখানে আপনি রান্নাঘরে কাজ করতে পারেন, এখানে আপনার আব্বু জানলে কি হবে? এই মায়া, কোথায় যাচ্ছ? আমার মাথা টিপে দেওয়ার বাদ দিয়ে কোনো কাজ করতে পারবে না। মায় আর কিছু বলতে পারলো না। মাহিনের মাথা টিপে দিতে লাগলো। রূপা রেগে গিয়ে মায়ের গালে থাপ্পড় বসিয়ে দিল। মাহিনের রাগ উঠে গেল। মাহিন বলল, ভাবি, এটা কি করলেন? ওর গায়ে হাত তোলার অধিকার আপনাকে কে দিয়েছে? ছোট সাহেব প্লিজ থামেন। ভাবি, আমি চা বানিয়ে নিয়ে আসছি। তুমি কোথাও যাবে না। এইবার বউ সারাদিন খালি বসে শুয়ে খায়। এইটা কেমন বউ? হ্যাঁ, মাহিন, তুমি কিন্তু বাড়াবাড়ি করছো। কিসের বাড়াবাড়ি? হ্যাঁ, বাড়াবাড়ি তো আপনি করছেন। 1 কাপ চা বানিয়ে খেতে পারেন না? আপনি কিসের বড়লোক? হ্যাঁ, আমার আব্বু, আপনার আব্বু 50-50% কোম্পানির মালিক। সেখানে আমার বোন অফিস সামলাতে পারে, আবার আপনাদের বাড়িতে গিয়ে রান্না করে খাওয়ায়। আর আপনি কি এসেছেন, সারাদিন খালি হুকুম করতে থাকেন। মাহিনদের ঝগড়ার শব্দ শুনে সবাই নিচে আসলো। রাফি, আতিয়া, রাতুল ঘুম ঘুম চোখে বলে উঠল, কি হয়েছে? সকাল সকাল কি ঝগড়া করা শুরু করেছে দুইজন? রূপা কান্না করতে করতে বলল, তোমার ভাই আমাকে যা না তাই বলে যাচ্ছে। আমি এই বাড়িতে থাকবো না, আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। সামান্য এই কাজের লোকদের সামনে আমাকে এভাবে অপমান করলো। মাহিন, বৌমাকে অপমান করছোস কেন? কিসের অপমান করলাম? ভাবি এই বাড়ির বউ, উনি সবসময় দেখি হুকুম জারি করা শুরু করে। রাত থেকে মাথা যন্ত্রণা করছিল, তাই মায়াকে দিয়ে মাথাটা টিপে নিচ্ছিলাম। ভাবিকে বললাম, তারপর উনি মায়াকে বলে তার জন্য চা বানাতে। তাই আমি বলছি, নিজেও তো বানাতে পারে, বা রহিমা আপাকে বললে পারে। উনি রেগে গিয়ে আমার সাথে ঝগড়া করছে, তার সাথে মায়াকে থাপ্পড় মেরে দিয়েছে, আর এখন ন্যাকামি শুরু করে ভাইয়াকে বলে আমি তাকে অপমান করছি। মাহিনের গালে ওর আম্মু থাপ্পড় বসিয়ে দিয়ে বলল, তাতে তুই বৌমাকে নিজে কাজ করতে বলবি কেন? তুই জানিস না শফিক ভাই কখনোই তার মেয়েদের দিয়ে একটা কাজও করায় না? সেখানে আমাদের বাসায় কাজ কেন করবে? আর এত কাজের লোক থাকতে কেন ওই কাজ করবে? আম্মু, আজাইরা কথা বলবে না। আমার একমাত্র বোন যদি ওদের বাড়িতে গিয়ে কাজ করতে পারে, আর আমাদের বাড়িতে উনি কাজ করতে পারবে না? আম্মু, ওনার মনে রাখা উচিত এইটা তার শ্বশুর বাড়ি, বাপের বাড়ি না। আর প্রতিটা মেয়ের উচিত রান্নার কাজ শেখা উচিত, এভাবে হুকুম জারি করা উচিত না। মাহিন, তুই চুপ কর প্লিজ। আমার বউকে কাজ করে খেতে হবে না, দরকার হইলে আরো কাজের মেয়ে রাখ। তুই একটু চুপ করে থাক। তাই নাকি? এক কাজ করো, বউকে খাওয়াও দিয়ে যা করা লাগে সেইগুলো তুমি করে দিও। এত বউকে প্রশ্রয় দিও না, কপালে দুঃখ আছে বলে দিলাম। মাইন কথাটা বলে রুমে চলে গেল। রাফি মায়ের উপরে রাগ দেখাতে গেলে আত্মীয় বলল, ভাইয়া, ওর উপরে রাগ দেখাচ্ছ কেন? ওই কি করেছে? মায়া, তুমি যাও তো। মায়া চলে গেল। রূপা রাগ করে রুমে চলে গেল। সাথে রাফি গেল। তুলি মাহিনের রুমে গেল। মাহিন রেগে বলল,
তুমি কি এখন বোনের হয়ে লেকচার দিতে আসলে নাকি? আরে না, আমি জানি এখানে আপুর ভুল। আমি এসেছি, তোমার নাকি মাথা ব্যথা করছে, তুমি বসো, আমি মাথা টিপে দেই। মাইনকে বসিয়ে দিয়ে আদর সহ করে শুয়ে দিয়ে মাথা টিপে দিতে লাগলো। তুলি যাও, অনেক করছো। চুপ করে থাকো তো, আমাকে আমার কাজ করতে দাও। তুলি মাহিনের মাথা টিপে দিতে দিতে মাহিনের অনেক কাছে চলে আসে। মাহিন চোখ খুলে দেখে তুলির বুক অনেক কাছে চলে এসেছে। মাহিন সাথে সাথে তুলিকে সরিয়ে দিয়ে পড়ল। আচ্ছা তুলি, তুমি যাও, আমি একটু বের হব। মাহিন কথাটা বলে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে পোশাক পরিবর্তন করে ব্যাগ নিয়ে বের হয়ে গেল। তুলির রাগ হলো, কিন্তু কিছু না বলে রুম থেকে চলে গেল। সন্ধ্যায় বাসে আসলে অ্যানকে কোলে তুলে আইসক্রিম, চকলেট সাথে একটা খেলনার রোবট দিল। অ্যান খুশি হয়ে মাহিনকে জড়িয়ে ধরল। মাহিনের আম্মু বলল, কি ব্যাপার মাহিন, তুই এত আয়নের সাথে একটু বেশি মেলামেশা করছিস বলে মনে হচ্ছে না? আয়ান কেন তার মায়ের সাথে? ও তো তার অনেক ভালো সম্পর্ক। মানে? সেদিন তো মায়া মাহিনের রুমে গিয়ে মাহিনের শার্ট নিয়ে শুয়েছিল। জানি না ওদের মাঝে কি চলছে। মায়া এইসব কি? আম্মু, আমি মায়াকে ওই রুমে পাঠিয়েছিলাম মাহিনের পোশাকগুলো ভাঁজ করে রাখতে। ওই তো ক্লান্ত হয়ে শুয়ে পড়ছিল। এখানে এত দোষের কি? ও, আর এই মাহিন, তুই প্রতিদিন ব্যাগ নিয়ে কোথায় যাস? এর ভিতরে ল্যাপটপ আছে। আমরা বন্ধুরা মিলে গেম খেলার প্রতিযোগিতা দিয়েছি ল্যাপটপ দিয়ে। কি আজব আজব কথা, যা রুমে যা। মাহিন আয়নকে কোলে তুলে নিয়ে রুমে চলে গেল। ব্যাগটা রেখে ফ্রেশ হয়ে আয়নের সাথে বসে খেলতে লাগলো। তুলি এসেছে, ওদের সাথে বসে বলল, মাহিন, বলো। রাতে আমাকে নিয়ে ঘুরতে যাবে? অনেক দিন ধরে রাতের বেলা ঘুরি না। আসলে আমি একটু ব্যস্ত আছি, তোমাকে পরে একদিন ঘুরতে নিয়ে যাব। কি নিয়ে ব্যস্ত তুমি? ফ্রেন্ডদের সাথে কিছু ক্লাস করতে হয়, আর গেমের প্রতিযোগিতা আয়োজন করা নিয়ে অনেক কাজ আছে। এইটা কেমন প্রতিযোগিতা? আগে তো কখনো শুনি নাই ল্যাপটপ দিয়ে গেম খেলে প্রতিযোগিতা হয়। এইটাই তো ভিন্ন ধরনের টপিক, এই জন্য তো এইটার প্রতিযোগিতা করা হচ্ছে। ও আচ্ছা। মাইন কথাটা বলে আয়নের সাথে খেলতে লাগলো। তুলি কিছুক্ষণ বসে থেকে চলে গেল। মায়া মাহিনের রুমে এসে পড়ল। আয়ান চলো, তোমার মাম্মা তোমাকে খাবার খাওয়াবে। মায়ের কথা শুনে আয়ন উঠে দাঁড়িয়ে বলে, আঙ্কেল আমি এখন যাই। কথাটা বলে লাফ দিলে সাথে সাথে মাহিন মায়া দৌড়ে ধরলো। দুজনের মাথার সাথে মাথা লেগে যায়। মায়া মাহিনের কপালে হাত বুলিয়ে দিলে মাহিন অবাক হয়ে গেল। তোমার কপালে তো ব্যথা লাগছে, আমার কপালে কেন হাত বুলিয়ে দিচ্ছ? মাহিনের কোনো কথা না শুনে মায়ের আয়নকে নিয়ে চলে গেল। মাহিন মায়ের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকলো। মায়েরকে আর দেখা না পেয়ে মাহিন উঠে ল্যাপটপে কাজ করতে লাগলো। মাহিনের আম্মু ডাকলে মাহিন নিচে চলে গেল। গিয়ে টেবিলে বসে খাবার খেতে লাগলো। নিচের দিকে মাথা দিয়ে আতিয়া মাহিনের দিকে তাকিয়ে বলল, মাহিন, তোর কি কিছু হয়েছে? মাহিন আতিয়ার কণ্ঠ পেয়ে অবাক হয়ে তাকিয়ে বলল, আপু তুমি আমার সাথে নিজে থেকে কথা বলছো? হ্যাঁ, কেন, কি হয়েছে? না কিছু না। আপু আজকে আমাকে একটু খাওয়াই দিবে? তার মানে? রাফি আতিয়াকে বলে উঠল, আতিয়া, আগামীকাল তাড়াতাড়ি বাসায় চলে আসতে হবে। আজকে রাতের ভিতরে কাজ করা লাগবে। হ্যাঁ মাহিন, আয় আমার কাছে। মাহিন আতিয়ার কাছে বসলে আতিয়া মাহিনকে খাওয়াই দিতে লাগলো আর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, মন খারাপ কেন তোর? আপু তুমি কি আমাকে ক্ষমা করে দিতে পারো না? আপু আমাকে ক্ষমা করে আমাকে আগের মতো ভালোবাসলে কি হয়? তোমার ইগনোর আর আমার ভালো লাগছে না, আমার অনেক কষ্ট হচ্ছে। মাহিনের চোখ দিয়ে কয়েক ফোঁটা পানি পড়তে লাগলো। আতিয়া চোখ মুছে দিয়ে কপালে চুমু দিয়ে বলল, আমি তো ভালো হয়ে গেছি, আমি আর আগের মতো নাই। হ্যাঁ শুধু রাগ উঠে যায় এইটাই, তাছাড়া আমি আর আগের মতো ওইসব করি না। মাহিন কি করছস? যে আতিয়া তোর সাথে খারাপ ব্যবহার করতো, আর 5 বছর তুই বাইরে ছিলি, একবারও তোর সাথে কথা বলে নাই। আসলে কি হয়েছে তোদের বল? আমি অনেকবার জিজ্ঞেস করতে গিয়েও করি নাই। ভাইয়া তুমিও তো ভালোবাসো না, আমাকে একবারও খাওয়াই দিলে না। মাহিনের কথা শুনে রাফি ফিক করে হেসে দিল। মাহিনকে বাহুর সাথে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে বলল, এই তো খাওয়া দিচ্ছি। আর সরি, ভুলে গেছিলাম। আর সকালের ব্যবহারের জন্য 100টা সরি। আজকে কিন্তু আমি তোমার সাথে ঘুমাবো। মানে কি? তাহলে আমি কোথায় ঘুমাবো?
রূপা, আজকে তুমি একটু তুলির সাথে ঘুমিয়ে যাও। তোমাদের নাটক দেখে শরীর জ্বলছে, যত সব। রূপা, চুপ করবে? রূপার কিছু না বলে খাবার খেতে লাগলো। তারপর সবাই খাবার খেয়ে কিছুক্ষণ গল্প করে মাইন আর রাফি একসাথে ঘুমোতে চলে গেল। তুলি আতিয়াকে বলল, আচ্ছা ভাবি, হঠাৎ করে মাহিন এমন বাচ্চাদের মতো আচরণ করছে কেন? কারণ আগামীকাল তার জন্মদিন। বাহ, আর কারো মনে নাই? তোর দেখি খুব ভালো মনে আছে। হ্যাঁ, আপু, তুমি সব সময় মায়ার সাথে এমন করো কেন? ওই এখানে কতদিন ধরে কাজ করে, ওই জানাবে এইটা, ওই জানবে এটা স্বাভাবিক। এই মেয়েটাকে দেখলে আমার রাগ হয়। এই মেয়েটার ভাব সাব আমার একদম পছন্দ হয় না। রূপা থামো, যাও তোমরা যার যার রুমে, অনেক রাত হয়েছে। কেউ আর কিছু না বলে যার যার মতো চলে গেল। মাইন রাফির সাথে গল্প করতে লাগলো। সারা রাত গল্প করে 4টার দিকে ঘুমিয়ে যায়। মাইন 9টায় উঠে দৌড়ে রুমে যায়। রুমে গিয়ে তাড়াতাড়ি করে পোশাক পরিবর্তন করে ব্যাগটা নিয়ে নিচে নেমে দৌড়ে যেতে নিলে ওর আম্মুকে বলে, কি রে, এত দৌড়ে কোথায় যাস? অনেক লেট করে ফেলছি, তাই দৌড়ে যাচ্ছি। কথাটা বলে দৌড়ে চলে গেল। রাতুল রূপাকে ইশারা করলে দুই ভাই বোন উপরে চলে যায়। একটা রুমে গিয়ে রূপা পড়ল, ভাইয়া, আমার কেন জানি মনে হচ্ছে এই মাহিনের মাথায় কিছু চলছে। ওইদিকে আমাদের সম্পর্কে কিছু জেনে গেছে নাকি? রূপার কথা শুনে রাতুল বলে, আমি ঠিক জানি না, আমার কেমন একটা সন্দেহ হচ্ছে। আমাদের কাজ তাতেই করতে হবে। আর আজকে মাহিনের বার্থডে, যেভাবে হোক আজকের ভিতর আমাদের ফাইলটা খুঁজতে হবে। রাতুলের কথা শুনে রূপা বলল, হ্যাঁ, আর আমি সন্ধান পেয়েছি, কিন্তু লোকটার চাবি থাকে মাহিনের আম্মুর কাছে। ওনার কাছ থেকে চাবি নেওয়া খুব মুশকিল। উনি খুব চালাক একটা মহিলা। উফ, কবে যে ফাইলটাও পাবো। এই পাগলদের প্যারা আর নিতে পারছি না। আতিয়াকে দেখছো তো, কি এক মেয়ে, কাজের মেয়েকে নিয়ে কি যে বাড়াবাড়ি করছে না। রূপার কথা শুনে রাতুল বলে, ওইসব রাখ, যা ইচ্ছে করুক গা, আমাদের যেটা কাজ ওইটা আগে করতে হবে। আচ্ছা নিচে চল। দুজন কথা বলে নিচে চলে গেল। সবাই মিলে মাহিনের বার্থডের জন্য সারপ্রাইজ পার্টি রাখার প্ল্যান করলো। আর এদিকে মাইন কাজ করে রাত 11টায় বাসায় আসলো। সারা বাড়ি অন্ধকার দেখে মাইন কিছুটা ভয় পেয়ে গেল। মাইন লাইট জ্বালাতে যাবে, সাথে সাথে স্প্রে মেরে দিল মাহিনের দিকে। মাহিন অবাক হয়ে গেল। পুরো বাড়িতে মানুষ দিয়ে ভরে গেছে। মাহিন খুশিতে রাফি আতিয়াকে জড়িয়ে ধরল। মাহিন তাড়াতাড়ি রুমে গিয়ে ফ্রেশ হয়ে খাটের উপর পোশাক পরে চলে আয়। মাইন খুশি হয়ে দৌড়ে চলে গেল। রুমে গিয়ে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। তারপর রেডি হয়ে নিচে নামতে লাগলো। নিচে নামতে সবাই মাহিনকে উইশ করতে লাগলো। মাহিন নিচে নামলে কেকের কাছে দাঁড়ালে সবাই এক এক করে গিফট দিতে লাগলো। কাজের ছেলে মেয়েগুলো দিলে মাহিন খুশি মনে গ্রহণ করতে লাগলো। লাস্টে মায়া মাহিনের সামনে ভয়ে ভয়ে কাছে গিয়ে পড়ল, ছোট সাহেব, আমি তো গরিব মানুষ, আপনাকে দামি উপহার দিতে পারবো না, কিন্তু আমি আমার জামার টাকা দিয়ে আপনার জন্য এই ঘড়িটা কিনছি। যদি গ্রহণ করতেন তাহলে অনেক খুশি হইতাম। মাইনের হাতে ঘড়ির বক্সটা এগিয়ে দিতেই রূপা হাসতে হাসতে বলল, এত দামি দামি গিফট, ভেতরে সামান্য এই ঘড়ি মাহিন নিবে, তাও কাজের মেয়ের থেকে? ভাবি, সব কিছু দাম দেখতে হয় না। কিছু জিনিস দাম কম হলেও তাতে থাকে ভালোবাসা, আর যে ভালোবাসা টাকা দিয়ে কেনা যায় না। কাজের মেয়ের আবার ভালোবাসা? আমি জানি মাহিম ওটা নেবে না। মাহিন ছুঁড়ে ফেলে দেবে। মায়া অসহায় চোখে মাইনের দিকে তাকালো। মাইন ঘড়ির বক্সটা নিয়ে ছুঁড়ে ফেলে দিতে যাবে, সাথে সাথে মায়ের চোখ বন্ধ করে ফেল। সবাইকে অবাক করে দিয়ে মাইন হেসে পড়ল। মায়া চোখ খুলো, আর গিফট দিলে তো গিফটের ঘড়িটা পরিয়ে তো দাও। মাহিনের কথা শুনে মায়ের চোখ খুলে খুশিতে কান্না করে দিল। মাইনের হাত থেকে বক্স নিয়ে তাড়াতাড়ি খুলে ঘড়িটা মাহিনের হাতে পরিয়ে দিতে লাগলো, আর চোখের পানি অন্য হাত দিয়ে মুছতে লাগলো। মাহিন মায়ের দিকে তাকিয়ে বলল, তুমি আমায় যে গিফট আগে দিয়েছো, সেই গিফট আমার জীবনের বেস্ট গিফট ছিল। শুধু বুঝতে অনেক সময় লেগেছে। যাই হোক, তোমার এই ঘড়িটা অনেক সুন্দর হয়েছে। আমাকে এই গিফট দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। মায়া খুশি হয়ে এক সাইডে দাঁড়িয়ে পড়ল। তারপর আরো বাকিরা গিফট দিতে লাগলো।
রাত 12টা বাজলে মাহিন কেক কাটলো। ওর আব্বু আম্মুকে খাওয়াই দিয়ে, সাথে আয়ানকে খাওয়াই দিয়ে রাফি আতিয়াকে খাওয়াই দিলে তারপর মাহিন বলল, সবাইকে ভাগ করে দাও। মায়ের সবাইকে কেক দিতে লাগলো। দেওয়া শেষ হইলে মায়ের এক সাইডে দাঁড়িয়ে থেকে সবাইকে আনন্দ করতে দেখতে লাগলো। মাহিন সবার চোখের আড়ালে মায়ের কাছে দাঁড়িয়ে পড়ল। এভাবে দেখবেন নাকি আমাকে একটু খাওয়াই দিবেন? মাহিনের কথা শুনে চমকে গেল। মাহিনের দিকে তাকাতেই মাহিন ওর মুখে কেক ধরলো। মা একটু খেয়ে মাহিনকে খাওয়াই দিল। মাহিন কেক নিয়ে একটু মায়ের নাকে ভরিয়ে দিল, দৌড়ে চলে গেল। তুলির সাথে ধাক্কা লাগলে তুলি মাহিনের মুখে কেক লাগিয়ে দিলে মাহিন তুলির পিছন পিছন যেতে লাগলো। তুলি চালাকি করে একটা রুমে নিয়ে গিয়ে মাহিনকে খাটের উপর ধাক্কা দিয়ে ফেলে দিয়ে দরজা লাগিয়ে দিল। মাহিন অবাক হয়ে পড়ল। কি ব্যাপার, দরজা লাগিয়ে দিলে কেন? তোমার জন্মদিনের গিফট দিব। তাই? তা তাড়াতাড়ি দাও, বাইরে যাব, দরজা খুলে দাও। এইটা দরজা খুলে দেওয়া যাবে না। তাই নাকি? ছাড়ো, তোমার গিফট লাগবে না। তুমি কি বুঝে গেছো কি গিফট দিব? না, কি দিবে শুনি? আমার অলরেডি সব কিছু আছে। মাহিন চলে যেতে নিবে, সাথে সাথে তুলি পিছন থেকে জড়িয়ে পড়ল। কোথায় যাচ্ছ? আমার গিফটটা তো নিয়ে যাও। তুলি ছাড়ো, আমাকে যেতে দাও। এমন করছো কেন? তুলি কথাটা বলে টান দিয়ে সামনের দিকে ঘুরিয়ে ঠোঁটে কিস করে দিল। মাহিন ধাক্কা দিয়ে সরিয়ে দিলে তুলি পড়ল। কি ব্যাপার, আমাকে সরিয়ে দিচ্ছ কেন? আমি তো তোমার হবু বউ। আমাদের তো একদিন বিয়ে হবে, তাই না? না, তুমি আমার হবু বউ না। আমি কখনোই তোমাকে বিয়ে করতে পারবো না। আমি অন্য কাউকে ভালোবাসি। কি? কে এই মেয়ে? যেই হোক, আমাকে যেতে দাও। কে সেই মেয়ে? মাহিন, আমি তোমাকে না পেলে কেউ তোমাকে পাবে না। কি করবে? দেখতে চাও? হ্যাঁ, দেখি কি করতে পারবো। মাহিন কথাটা বলে দরজা ছিটকিনি খুলতে যাবে, সাথে সাথে তুলি চিৎকার করে বলতে লাগলো, মাহিন, আমাকে ছেড়ে দাও। মাহিন, প্লিজ, বিয়ের আগে এমন করো না। মাহিন, আমাকে ছেড়ে দাও। মাহিন, আমার এমন ক্ষতি করো না। তুলি কথাগুলো বলতে লাগলো। মাহিন অবাক হয়ে তুলির দিকে তাকালো। তুলি ঠোঁটে লিপস্টিক ডলে সারা মুখে লাগিয়ে দিল, সাথে জামা ছিঁড়তে লাগলো। ঠোঁটে কামড় দিয়ে দাগ বসিয়ে দিল। মাহিন বলল, এইসব কি করছো তুলি? কেউ এসেছে, যাবে। প্লিজ তুলি, এমন নাটক করো না। তুলি আরো চিৎকার করতে লাগলো। তুলির চিৎকার শুনে সবাই ছুটে আসলো। মাহিনকে ঠেলে ভিতরে ঢুকে তুলিকে রূপা আতিয়া জড়িয়ে ধরলো। রাতুল রাফি রেগে গিয়ে মাহিনকে মারতে লাগলো। মাহিনকে মারতে মারতে নিচে নিয়ে গেল। মাহিন বলার চেষ্টা করতে লাগলো, ভাইয়া বিশ্বাস করো, আমি কিছু করি নাই। ভাইয়া প্লিজ আমার কথা বিশ্বাস করো। মাহিনের কথা কেউ বিশ্বাস করলো না। আতিয়া রেগে গিয়ে মাহিনের গালে থাপ্পড় মেরে বলল, ছি, তুই কোনোদিনও ভালো হবি শেষমেশ কিনা তুলির সাথে? আতিয়া আরও কয়েকটা থাপ্পড় মারলো। রূপা মাহিনের আম্মু ও আপু থাপ্পড় মারলো। রাতুল মাহিনকে মারতে মারতে পড়লো, আমার বোনের সাথে বাজে কাজ করার সাহস কে দিল? আমি তোকে আজ মেরে ফেলবো। কথাগুলো বলে মাহিনকে বেল্ট দিয়ে পিটাতে লাগলো। মায়া আর সহ্য করতে না পেরে মাহিনকে জড়িয়ে ধরলো। মায়ের শরীরে বেল্টের বাড়ি পড়তে লাগলো। মাহিন মায়াকে বলল, মায়া বিশ্বাস করো, আমি তুলির সাথে কিছু করি নাই। সবাই আমাকে ভুল বুঝছে। তুমি অন্তত আমায় বিশ্বাস করো। মায়াকে এভাবে মার খেতে দেখে আতিয়া বলল, মায়া, তুমি ছেড়ে দাও, ওর মার খাওয়া দরকার। আপু, আমার মনে হয় কোথাও ভুল হচ্ছে। তুই এই কথা বলছিস? তুই নিজেও জানোস ও কেমন। রূপা মায়াকে টেনে নিয়ে ধরে থাকলো আর রাতুল মাহিনকে মারতে লাগলো। মায়ের কান্না করতে করতে বলল, সাহেব, ওনাকে ছেড়ে দেন। মায়ের চিৎকার করে কান্না করতে করতে কথাগুলো বলতে লাগলো। মায়ের এমন কান্না করা দেখে সবাই অবাক হয়ে গেল। মায়ের দৌড়ে গিয়ে রাতুলের পা জড়িয়ে ধরে বলল, ওনাকে ছেড়ে দেন, আপনার পায়ে ধরি। ওনাকে ছেড়ে দেন, ওনার জন্য আমি ক্ষমা চাচ্ছি। এই মেয়ে, তুই এখান থেকে ছাড়বি? ভাইয়া মায়ের থেকে মাসির দরদ বেশি হয়ে যাচ্ছে, ওকে ধরে মার পিটিয়ে সরিয়ে দে। রূপার কথা শুনে রাতুল মায়াকে মারতে লাগলো। মাহিন সহ্য করতে না পেরে বলে উঠল, খবরদার ভাইয়া, ওকে মারবেন না। কাহিনী কি তোদের দুজনে একে অপরের প্রতি এত টান কেন? আপু, আপনার ভাই কিছু করে নাই, আমার কথা বিশ্বাস করেন। তুলি আপুকে ভালো করে দেখেন, ওনাকে দেখে বোঝাই যাচ্ছে মাহিন ওনার কিচ্ছু করে নাই। উনি ইচ্ছে করেই এমন করছে। এই মেয়ে, তুমি কেমন মেয়ে? একটা মেয়ে হয়ে অন্য একটা মেয়েকে মিথ্যা দোষারোপ করো। মায়া, তুমি আমাকে বিশ্বাস করছো? তোমার সাথে আমি এত অন্যায় করলাম। মায়া মাহিনের কাছে গিয়ে মাহিনের ঠোঁটের রক্তগুলো শাড়ি দিয়ে মুছতে মুছতে বলল, আমি জানি আপনি কিছু করেন নাই, আমি প্রমাণ করে দিতে পারবো।
তুলি আপু মিথ্যা বলছে। মায়া তুমি ছেড়ে যাও, আমাকে কেন বিশ্বাস করছো? আমি তো বিশ্বাস রাখার মতো কিছু করি নাই। আমি আপনাকে বিশ্বাস করি, আর এখানে বিশ্বাসের কথা আসছে না। এখানে তুলি আপু প্রমাণ করে দিচ্ছে আপনি কিচ্ছু করেন নাই। তুই কিভাবে জানোস যে মাহিন একটা কাজ করে নাই? তুই কিসের প্রমাণ দিবি? দেখি দে। মায়া তুই কি পাগল হয়ে গেছো? তুমি, আমি ভালো করেই জানি ও কেমন, তারপরে কিভাবে বলছো ও কিছু করে নাই? আপু আমাকে শুধু তুলি আপুর সাথে কথা বলতে দেওয়ার সুযোগ দেন। মায়ের কথা শুনে তুলি কিছুটা ভয় পেয়ে গেল। মায়ের শাড়ির আঁচল ছিলে মাহিনের কপালে হাতে ব্যান্ডেজ করে দিতে দিতে বলল, তুলি আপু, উনি তো আপনাকে জোর করে ধ্বংস করতে গেছিল, তাই না? হ্যাঁ, ও আচ্ছা, তা আপনি ওই রুমে কিভাবে গেলেন? মাহিন আমাকে বলেছিল আমাকে একটা জিনিস দেখাবে, সেইটা বলে আমাকে নিয়ে যায়। নিয়ে গিয়ে দরজা লাগিয়ে দিয়ে আমার উপর ঝাঁপিয়ে পড়ে। মায়া বিশ্বাস করো, ওই মিথ্যা বলছে। আমি ওইসব বলি নাই। ওই আমার মুখে কেক লাগিয়ে দিয়েছিল। আমি ওকে কেক লাগিয়ে দিতে গেলে রুমের ভিতরে নিয়ে গিয়ে ওই আমাকে ধাক্কা দিয়ে খাটের উপরে ফেলে দেয়। আর ওই আমাকে বলে আমাকে নাকি গিফট দিবে। আমি বুঝতে পেরে বের হতে গেলে আমাকে পিছন থেকে জড়িয়ে ধরে। মাহিন আর কিছু বলতে যাবে তখনই মায়া বলল, আমি আপনাকে বিশ্বাস করছি তো, আপনি কিছু করেন নাই। আপনাকে কিছু বোঝাতে হবে না। আচ্ছা, আপনার রুমালটা কোথায়? আমাকে রুমালটা দেন তো। মাহিন ওর পকেট থেকে রুমাল দিলে মায়া তুলির দিকে তাকিয়ে বলল, আপনার সাথে যদি উনি জোর করে থাকে, তাহলে তো এই রুমালটা আপনার মুখের ভেতরে থাকার কথা। এইটা ওনার পকেটে আসলো কিভাবে? তুমি কি পাগল হয়ে গেছো? মাহিনের রুমাল মাহিনের কাছে তো থাকবে। ও তাই? তা মাহিন আপনার ঠোঁটে কামড় দিয়ে ধরেছিল? হ্যাঁ। মায়া কি করছো? বড় মানুষ দেখো। আপু, এখানে তো অনেক বড় মানুষ আছে, দেখে ওনাকে মিথ্যা অপবাদ দিল। তাহলে আমি বললে কি সমস্যা? তুমি পাগল হয়ে গেছো নাকি? আমি কিভাবে মিথ্যা বললাম? তোমার সাথে হলে বুঝতে, একটা মেয়ে হয়ে মেয়ের দুঃখ বোঝো না। আমি ওকে বারবার বলছি আমাকে ছেড়ে দিতে, কিন্তু ছাড়ে নাই। আপু আর নাটক করে না। উনি আমাকে ছেড়ে দিবে কিভাবে? উনি তো আপনাকে ধরে নাই, সেইটার প্রমাণ প্রথম তো। উনি কখনোই ঠোঁটের প্রতি আসক্ত না। উনি জোর করে কখনোই আপনার মুখ খুলে রাখবে না, আপনার মুখে রুমাল দিয়ে দিত। আর ওনার শক্তিতে আপনি কখনোই খাট থেকে উঠতে পারতেন না। আমি জানি ওনার শরীরে কতটা শক্তি, আর উনি কি করতে পারে। আর আপনার জামা দেখি হাতের কাছ দিয়ে ছেঁড়া, কিন্তু উনি তো কখনোই জামা ছেড়ে না, আর ছিঁড়লে মাঝখান থেকে একেবারে ছিঁড়ে ফেলে। মায়ের কথা শুনে সবাই অবাক হয়ে গেল। মাহিনের আম্মু বলল, এই মেয়ে চুপ কর তুই। ম্যাম, আমাকে বলতে দেন। উনি যখন ওনাকে সবার সামনে এভাবে নিয়ে এসেছে, আমিও একটু বলি। আর মাহিন যদি আপনার সাথে জোর করে, সেটা তো আপনার প্রকাশ করার কথা না, কারণ আপনি তো মাহিনকে ভালোবাসেন, আর আপনাদের তো বিয়ে হবেই। আসলে সত্যি কথা এটাই, আপনি ইচ্ছে করে নিজের জামা ছিঁড়েছেন, ইচ্ছে করে ঠোঁট কামড়িয়েছেন, সব কিছু ইচ্ছে ওনাকে ফাঁসিয়ে দিয়েছেন। মাহিন মায়ের দিকে এক নজরে তাকিয়ে আছে অবাক হয়ে। তুলি মায়ের উপরে রেগে গিয়ে বলল, তুই কিভাবে এত শিওর হলি যে মাহিন কি করতে পারে না করতে পারে? ওইটা পরের কথা, আগে স্বীকার করেন মাহিন আপনার সাথে কিচ্ছু করে নাই, আপনি ওনাকে ফাঁসিয়েছেন। না, আমি সত্যি কথা বলছি। ওকে, ভালো কথা। আপু, আপনাদের পুরো বাসায় তো সিসি ক্যামেরা আছে, ওইটা চেক করলেই তো দেখা যাবে কে আগে নিয়ে গেছে। আর রুমের ভেতরে তো সিসি ক্যামেরা রাখছিলেন না। মায়ের কথা শুনে অবাক হয়ে গেল। আতিয়া মায়ের দিকে তাকালে মায়ের চোখ মারল। আতিয়া সাথে সাথে বলে উঠল, ও হ্যাঁ, মনে পড়েছে, ওই রুমে তো সিসিটিভি ক্যামেরা রাখা আছে। আমি দরকারি কাজের জিনিসপত্র রাখার জন্য সেট করেছিলাম। তুলি আপু, এখন সবার সামনে সত্যিটা বলবেন নাকি সবার সামনে ক্যামেরার ভিডিও দেখব? হ্যাঁ, আমি স্বীকার করছি মাহিন আমার সাথে কিছু করে নাই, কিন্তু আমার কথা তুই এত কিছু কিভাবে জানলি? মাহিন মায়ের সামনে হাঁটু গেড়ে বসে বলল, আমায় তুমি ক্ষমা করে দাও মায়া। আমি তোমায় এত কষ্ট দিয়েছি, অথচ যেখানে আমার ফ্যামিলির কেউ আমায় বিশ্বাস করলো না, কিন্তু তুমি ঠিক আমাকে বিশ্বাস করলে। তুমি যদি আজ ওকে দিয়ে স্বীকার না করাতে, তাহলে আমি সবার কাছে একটা খারাপ মানুষ হয়ে থাকতাম। মায়া মাহিনের সামনে বসে হাত জড়িয়ে ধরে কিস করে বলল, আমার কাছে ক্ষমা চাইবেন না। আমি যদি আপনার পাশে না থাকতে পারি, তাহলে আমি কেমন যা বলে মায়া থেমে গেল। মাহিন মায়াকে জড়িয়ে ধরে সাথে সাথে মাহিনের আম্মু চিৎকার করে বলল, মাহিন, হচ্ছে নাকি? তুই মায়াকে ছাড় বলছি।
সবার সামনে কি নাটক করেছিস? একটা কাজের লোক মেয়েকে এভাবে জড়িয়ে ধরতে লজ্জা করে না? ওর আম্মুর কথা শুনে বলল, না, আমার লজ্জা করছে না। আমি আমার স্ত্রীকে জড়িয়ে ধরেছি। আমি পর কোনো নারীকে ধরি নাই। মাইনের কথা শুনে সবাই অবাক হয়ে গেল। মাইনের আম্মু রেগে গিয়ে বলল, কি? মায়া তোর স্ত্রী মানে? হ্যাঁ আম্মু, মায়া মাহিনের স্ত্রী, আর আয়ান মাহিন আর মায়ার সন্তান। কি চাতা বলিস? মায়াকে তো মাহিন দেখতেই পারতো না, সেখানে ওর স্ত্রী কিভাবে হয়? আর আয়ান, বাহ, কিভাবে ওর সন্তান হয়? ছি, এই কাজের মেয়ের জন্য তুমি আমাকে রিজেক্ট করলে? তোমার রুচি এত খারাপ, আগে জানলে কখনোই তোমাকে জীবন সঙ্গী হিসেবে বেছে নিতাম না। আমার তো নিজের গা গুলিয়ে আছে। ছি, কি রুচি! তোমার কাজের মেয়েকে বিয়ে করছো? চুপ কর, তুই একটা কথা বলিস না। আমার বউয়ের নখেরও যোগ্য তুই হবি না। আবার বড় বড় কথা। তুই এমন মেয়ে যে নিজের দেহ অন্য কাউকে বিলিয়ে দিতে জোর করস। আল্লাহ জানে না জানি কত ছেলের সাথে রাত কাটাইছস। আর আমার স্ত্রীর জীবনে আমি প্রথম পুরুষ, আমি শেষ। আর আমার স্ত্রীকে তোর থেকে বেশি সুন্দর দেখা যায়। যে না চেহারা, ওই চেহারা নিয়ে আবার অহংকার করস। মাহিন চুপ কর তুই। কিসের বউ? দেখ তোরা আমার সাথে মজা করছিস তাই না? না, মজা করছে না আম্মু, আমি নিজে ওদের বিয়ে দিয়েছি। মাইনের আম্মু কথাটা শুনে রেগে যায়। রাফি আতিয়ার উপর রেগে যায়। তুই কোন সাহসে মাহিনকে একটা কাজের মেয়ের সাথে বিয়ে দিতে পারলি? এক কাজ করো, মায়াকে এ বাড়ি থেকে বের করে দাও, তাতে তো হয়ে যায়। আর ডিভোর্স দিয়ে তুলিকে বিয়ে করলে তো হয়ে যায়। হ্যাঁ, এটাই ভালো হবে। মায়া তুই এখনই বের হয়ে যা। মায়া কোথাও যাবে না। মায়া চলে গেলে আমিও ওর সাথে বের হয়ে যাব। এই মেয়ে, তুই আমার ছেলেটার মাথা কিভাবে খাইলি? কাল নাগিনি যে বাড়ির খাবার খেয়ে ওই বাড়ির সাথে বেমানি করতে লজ্জা করে না তোর? আমাকে ক্ষমা করে দিবেন। আমি আপনার ছেলেকে ছেড়ে চলে যাব, কিন্তু আমার একটা শর্ত থাকবে। এই তুলি আপুর সাথে ওনার বিয়ে দিবেন না। ভালো কোনো মেয়ে দেখে ওনাকে বিয়ে দিয়েন, যে ওনাকে ভালোবাসবে, সুখে রাখতে পারবে। মায়ের কথাটা বলে আয়নকে কোলে তুলে নিয়ে যেতে নিলে আতিয়া কান্না করতে লাগলো। আয়নের হাত ধরে বলল, মায়া, আয়নকে নিয়ে যাও না, আমি আয়নকে ছাড়া থাকতে পারবো না। আপু, আপনি সময় পেলে আয়ানকে দেখে যাবেন। আমি যেখানেই যাই আপনাকে ঠিকানা দিয়ে দিব, কিন্তু আমার সন্তান ছাড়া আমার এই দুনিয়াতে কেউ নেই। আমি আমার সন্তানকে আপনার কাছে রেখে গেলে আমি কাকে নিয়ে বাঁচবো? মায়ের কথাটা বলে চলে যেতে নিলে মাইন মায়ের হাত ধরে বলল, মায়া, তুমি নিজের কথা ভাবছো? আমি অন্য কাউকে নিয়ে কখনোই সুখে থাকতে পারবো না। যে বাড়িতে তোমার জায়গা নাই, আমি সেই বাড়িতে থাকতে চাই না। আপনি আপনার বাড়িতে থাকবেন। আমার মতো মেয়ের জন্য কেন নিজের বাড়ি ছাড়বেন? আপনি এখানেই থাকেন। মায়ের কথাটা বলে আয়নকে নিয়ে যেতে নিলে আয়ন মায়াকে বলে, আন্টি আমাকে ছেড়ে দেন, আমি মাম্মার কাছে যাব। মাম্মা আন্টিকে বলো না আমাকে নিয়ে না যেতে। আন্টি আমাকে ছেড়ে দেন, আমি মাম্মার কাছে যাব। আমার মাম্মা কান্না করছে, আমাকে ছাড়েন। আয়ন কান্না করতে করতে কথাগুলো বলে নিচে নামার চেষ্টা করতে লাগলো। মায়া আয়নকে বলল, আয়ান, আমি তোর আন্টি না, আমি তোর মা হই। আয়ন কান্না করতে করতে বলে, না আপনি আমার আন্টি হন। আমার মাম্মা তো ওই যে মাম্মা। মাম্মা তুমি কান্না করো না, আমি আন্টি থেকে ছাড়া পেয়ে চলে আসবো। আন্টি ছেড়ে দেন না আমাকে, আমি মাম্মার কাছে যেতে চাই। কথাগুলো বলে কান্না করতে লাগলো। আতিয়া কান্না ভেঙে পড়লো। কান্না করতে করতে বলল, আমার কিছু দরকার নেই রে বাপ, কখনোই ভাবতে পারি নাই তোকে ছাড়া থাকতে হবে, আমাকে তুই ক্ষমা করে দিস। মায়ের আয়নকে নিয়ে বের হয়ে গেল। মাইন ওর রুমে গিয়ে ব্যাগ গুছিয়ে বাইকের চাবি নিয়ে দৌড়ে বের হয়ে যায়। বাইক নিয়ে বেশ কিছু দূর গিয়ে দেখে আয়নকে নিয়ে মায়া যাচ্ছে। মাইন বাইক নিয়ে সামনে দাঁড়িয়ে বলল, মায়া, উঠো বাইকে। আপনি এখানে কেন? আপনি বাসায় ফিরে যান। আমি ওই বাড়িতে আর ফিরে যাব না। যেদিন আমার স্ত্রী সন্তানের জায়গা হবে সেদিন আমি ওই বাড়িতে পা রাখবো। এমন করেন না, আপনি চলে যান দয়া করে। চুপ করে বাইকে উঠবে। মাহিন আয়নকে কোলে তুলে নিয়ে সামনে বসিয়ে দিল। মাহিন কান্না করতে করতে বলে, আঙ্কেল মাম্মার কাছে নিয়ে চলেন, আমি আন্টির সাথে যাব না। মাহিন মায়াকে উঠতে বললে মায়া উঠে বসলো। বাইক চালাতে চালাতেই বলল, আয়ান, তুমি তো অনেক ছোট, তুমি কি আমার কথা বুঝবে? আয়ান, আমি তোমার আঙ্কেল হই না, আর মায়া আন্টি তোমার আন্টি হয় না। আমি তোমার আব্বু হই, আর মায়া আন্টি তোমার আম্মু হয়। আয়ান মাহিনের কথা শুনে কান্না আরো বাড়িয়ে দিয়ে বলে, না
আপনার কিডন্যাপার। মামা বলেছিল মামা বাদে অন্য কারোর সাথে কোথাও না যেতে, কারণ মামা বাদে অন্য কেউ নিজেদের সাথে নিয়ে যেতে চাইলে সেই কিডন্যাপার হয়। আয়নের কথা শুনে মাহিন মায়া থ হয়ে গেল। কিভাবে বোঝাবে বুঝতে পারছে না। মায়া মাহিনকে বলল, আপুর কাছ থেকে ওকে নিয়ে এসেছে। আমরা হয়তো ভুল করলাম, আপুও তো ওকে ছাড়া কিছু বোঝে না। চিন্তা করো না, সময় হইলে ওকে আতিয়া আপুর সাথে দেখা করিয়ে নিয়ে আসবো। আয়ান, কান্না বন্ধ করো, তোমার মাম্মার কাছে তোমাকে দেখা করতে নিয়ে যাব। এখন কান্না থামাও, না হইলে কিন্তু কখনোই দেখা করাবো না। মাহিনের কথা শুনে আইন হেসকি তুলতে তুলতে চোখ মুছতে লাগলো। মায়া মাহিনকে বলল, আমরা কোথায় যাচ্ছি? আমার বাড়িতে। মানে আপনার আবার এইদিকে কোন বাড়ি আছে? চলো আগে, তারপর বলছি। মাহিন 3 ঘন্টা জার্নি করে একটা বাসের ভিতরে নিয়ে গেল। বাইকটা থামিয়ে পড়ল। এটা আপনার বাড়ি? হুম, আমার আর রাকিবের বাড়ি। উপরে কাজ চলছে, আপাতত 2 তলা হয়েছে। উপরেরটা রাকিব থাকে, নিচেরটাতে আমি। এত টাকা কোথায় পাইলেন? বাসার ভিতরে চলো, তারপর বলি। একটা বাসার ভিতরে নিয়ে গিয়ে বাইকটা থামিয়ে পড়ল। মাইন বাইক রেখে চাবি পকেটে নিয়ে আইনকে কোলে তুলে নিয়ে বাসার সামনে গিয়ে দরজা খুলে ভিতরে গিয়ে লাইট জ্বালিয়ে দিল। রুমের অবস্থা দেখে মায়ের ভুর কুচকে তাকালে মাইন লজ্জা পেয়ে গেল। আরে ধুর, এভাবে তাকাও কেন? ছেলে মানুষ হয়ে কি গোছানো যায় নাকি? আচ্ছা, রুমে চলো। মায়া মাহিনের সাথে রুমের ভিতরে গেল। মাইন সাথে সাথে জামা কাপড় সব সোফার উপর রেখে দিয়ে মাহিনকে বিছানায় শুয়ে দিয়ে পড়ল। আচ্ছা তুমি থাকো, আমি খাবার গরম করে নিয়ে আসি। খাবার গরম করবেন মানে? মানে দুপুরে খাবার ফ্রিজে আছে। আপনি কি সকালে বের হয়ে এখানে এসে থাকতেন? আগে খাবার নিয়ে আসি, তারপর সব বলছি। মাহিন রান্নাঘরে চলে গেল। খাবার গরম করে টেবিলের উপর রেখে দিয়ে মায়াকে ডাক দিল। মায়া আসলে দেখে টেবিলের উপর অনেক রকমের খাবার দেখতে লাগলো। মাহিন মায়াকে চেয়ার টেনে বসিয়ে দিয়ে বলল, খাও। এত রান্না কে করেছে? আমার কলিগরা। আচ্ছা এখন বলেন তো, এগুলো কেমনে কি করলেন? আমি তো লন্ডন গেছিলাম 5 বছরের জন্য। আমি ওইখানে পড়াশোনাও করছি আর জবও করছি। আমি হইলাম ইঞ্জিনিয়ার। আমি সব ধরনের ডিজাইন করতে পারি। একটা কোম্পানির সাথে শেয়ার পরে কাজ করা শুরু করি। ওইখান থেকে অনেক ভালো প্রফিট করি। ওইখান থেকে আবার আমি আর রাকিব মিলে একটা রেস্তোরাঁ খুলেছিলাম। সেইখান থেকে আমাদের মোটামুটি ভালোই ইনকাম হচ্ছে। জবের টাকার সাথে ওইখানকার টাকা দিয়ে 2 জন মিলে একটা এমআর গ্রুপ কোম্পানির নাম তো শুনছো, টিভিতে খবরের কাগজে তো বের হয়েছিল। হ্যাঁ স্যার, যখন টিভি দেখছিল তখন আমিও এই নামটা শুনেছিলাম। ওইটা আমাদের কোম্পানি। বেকার ছেলে মেয়েদের নিয়ে ওইটা খুলছি। আমার লন্ডনের বন্ধুদের সাহায্য নিয়েছি, সাথে আরও বড় বড় মানুষদের সাহায্য নিয়ে আজ এতদূর আসতে পারছি। আমাদের এখানে প্রথম প্রজেক্ট পেয়েছি, যার কারণে আমরা ভালো করে কাজ করার চেষ্টা করছি। যদি ওনাদের বাড়ি বানানোটা ভালো হয় তাহলে আমাদের কোম্পানির নাম প্রমোট করে দিবে, আর সাথে আমাদের সিমেন্টও প্রমোট করবে বলছে। যদি একবার হয়ে যায় তখন আরও কাজ পাওয়ার সম্ভাবনা থাকবে। আমাদের সিমেন্ট বিক্রি হবে বেশি। দয়া করি আপনি আরো এগিয়ে যান। দয়া করো। আচ্ছা খাবার খেয়ে নাও, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। মায়া মাহিনের দিকে খাবারের লোকমা দিলে। মাহিন হাসি মুখে খেয়ে নিল। মায়া মাহিনকে খাওয়াই দিতে লাগলো আর নিজে খেতে লাগলো। খাওয়া শেষ করে 2 জন রুমে চলে গেল। মায়া কাজ করতে চাইলে মাহিন করতে দিল না। পরে মায়া মাহিনের আঘাতের জায়গাগুলোতে মলম লাগিয়ে দিতে লাগলো। মাহিনের পিঠে আঘাত লাগাতে মায়ের বুকের উপর মাথা দিয়ে ঘুমিয়ে গেল। সকালে মায়া উঠে রান্না শেষ করে বাসার সবকিছু পরিষ্কার করতে লাগলো। মাহিন রুম থেকে উঠে দেখে মায়ের রুম পরিষ্কার করছে। মাহিনও মায়ের হাতে হাতে কাজে সাহায্য করতে লাগলো আর মাঝে মাঝে মায়ের সাথে দুষ্টামি করতে লাগলো। হঠাৎ করে দরজা না খুলে মাহিন দরজা খুলে দিয়ে বলে, ভিতরে আয়। ভাবি এখানে? গতকাল রাতে ওদের নিয়ে চলে এসেছি, আর কাজ তোর বাসায় করব। আচ্ছা কিন্তু কি হয়েছে, হঠাৎ ওনাকে নিয়ে চলে আসলি? মাহিন রাকিবকে সব খুলে বলল। রাকিব তো অবাক হয়ে বলল, ভাই আমাকে সুযোগটা দিলে পারতো। শালা থাপ্পড় মারবো। আরে মজা করছি, তোলে থেকে আমার গার্লফ্রেন্ড অনেক ভালো। তা ভাবি কি একা 4 রুম পরিষ্কার করতে পারবে নাকি? না, আপনার ফ্রেন্ডও সাহায্য করছে। ভাইয়া বসেন, দাঁড়িয়ে আছেন কেন? রাকিব সোফায় বসলে নাকি ঘ্রাণ আসলে রাকিব বলে ওঠে, ভাবি মনে হয় রান্না করছে, তাহলে তো খাবার এখানে খাবো, হোটেলে যেতে পারবো না। জি ভাইয়া।
এইখানে খান, আমি বেশি করে রান্না করছি। তুমি রান্নাও করছো, তোমার হাতে কি জাদু আছে নাকি? মাহিনের কথা শুনে মায়ে হেসে ফেল। তারপর তিনজন বসে খাবার খাওয়া শেষ করে মাইন রাকিব দ্বিতীয় তলায় চলে যায়। মায়ের আইনকে ফ্রেশ করে দুধ গরম করে খাইয়ে দিয়ে দুজন মিলে খেলা করতে লাগলো। এইভাবে অনেকদিন কেটে গেল। মাহিন রাকিব মিষ্টি কিনে নিয়ে এসেছে, মায়ের মুখে দিয়ে বলল, আমাদের কোম্পানি প্রমোট করে দিয়েছে, অলরেডি অনেক প্রজেক্ট পেয়ে গেছি। আলহামদুলিল্লাহ, তাতে তো অনেক ভালো। মাহিন আতিয়া আপুর সাথে চলো না, আজকে দেখা করতে যাই। আচ্ছা যাব, খাবার খেয়ে নিই তারপর যাব। সত্যি? হ্যাঁ। রাকিব আয়নের সাথে খেলতে লাগলো। মায়া তিনজনের জন্য খাবার পেড়ে দিল। তারপর তিনজন খাবার খেয়ে রেডি হয়ে চারজন মিলে বের হলো। 3 ঘন্টা জার্নি করে মাইন ওর বাসার সামনে গেল। দারোয়ান বলে, ছোট সাহেব, আপনি এতদিন কোথায় ছিলেন? ছিলাম এক জায়গায়। আম্মু আব্বু ভাইয়া আপু কি বাসায় আছে? মাইনের কথা শুনে দারোয়ান কান্না করে দিল। কান্না করতে করতে বলল, ছোট সাহেব, স্যার ম্যামদের আপনার ভাবিরা বের করে দিয়েছে। এই বাড়ির মালিক এখন আপনার ভাবি। দারোয়ানের কথা শুনে থমকে গেল। দারোয়ান বলল, আম্মু আব্বু ওনারা কোথায় গেছে আপনি কি বলতে পারবেন? দারোয়ান বলল, ওনার সবাই রহিমা আপার পাশে আছে। মায়ের দারোয়ানের কথা শুনে মায়া বলল, মাহিন, আমি রফিয়া মা আফার বাসা চিনি। মায়ের কথা শুনে মাইন আর রাকিব যেতে লাগলো। বস্তির ভিতরে গিয়ে বাইক দুজন থামিয়ে 2টা গলি ধরে একটা ঘর দেখলো। মায়ের দরজা নক করলো। আতিয়া দরজা খুলে দিলে সাথে সাথে আয়ন বলে, মাম্মা। কথাটা বলে আতের কোলে ঝাঁপিয়ে পড়লো। আতিয়া আয়নকে কোলে নিয়ে কান্নায় ভেঙে পড়লো। আয়নের সারা মুখে চুমু দিতে লাগলো। মাইন মায়া রাকিব ভিতরে ঢুকে দেখে ওর আব্বু খাটে শুয়ে আছে আর ওর আম্মু পাশে বসে আছে। চেয়ারে রাফি বসে আছে। মাইন ওর আব্বুর কাছে বসে বলল, আম্মু আব্বুর কি হয়েছে, এভাবে শুয়ে আছে কেন? তোরা এখানে? মাহিন, তুই এতদিন কোথায় ছিলি? পরে বলছি, আগে বলো আব্বুর কি হয়েছে। আপু স্ট্রোক করেছিল, সেই থেকে চুপচাপ শুয়ে থাকে, কারোর সাথে কোনো কথা বলে না। তোমরা রেডি হও, আমি তোমাদের নিয়ে যেতে এসেছি। কোথায় যাব? আমাদের বাড়ি রূপা ওর আব্বু চালাকি করে নিজেদের নামে লিখিয়ে নিয়েছে। না নেই, চিন্তা করো না, ওদের পথে কিভাবে বসাতে হয় সেটা আমার আর রাকিবের ভালো করে জানা আছে। কি করবি? ওইসব বাদ দাও, রেডি হয়ে নাও। আর মায়া একটু ব্যাগগুলো গুছিয়ে দাও। মাইনের কথা শুনে সব গুছিয়ে নিল, ওদের রেডি করিয়ে নিল। মাইন রহিমাকে হাজারখানিক টাকা দিয়ে ধন্যবাদ দিয়ে ওদের নিয়ে বের হয়ে আসলো। মাইন আর রাকিব একটা সিএনজি ভাড়া করে ওদের স্টেশনে নিয়ে গিয়ে টিকিট কেটে দিয়ে মায়াকে বলল, মায়া তুমি ওনাদের নিয়ে যাও, আমি আর রাকিব পরে আসছি। তুমি আমার কোনো গন্ডগোল করো না, সোজা বাসায় চলো। আমি কিছু করব না, চিন্তা করো না, আমাকে নিয়ে তোমরা যাও। মাইন কথাটা বলে রাকিবকে সাথে নিয়ে চলে গেল। মায়ের সবাইকে নিয়ে স্টেশনে থেকে নেমে একটা সিএনজি আর রিক্সা দিল। মায়া একাই রিক্সাতে যেতে লাগলো। বাসার সামনে গিয়ে দুজনকে ভাড়া দিয়ে দিল। তারপর গেট খুলে ভিতরে ঢুকতেই সবাই অবাক হয়ে গেল। মাইনের আম্মু জিজ্ঞেস করলো, মায়া, এটা কার বাড়ি? মেয়েটা আপনার ছেলে আর রাকিব ভাইয়ার বাড়ি। কি? ভেতরে চলেন। সবাইকে ভিতরে নিয়ে গেল। ভিতরে গিয়ে দেওয়ালে নিজেদের ছবি দেখে ইমোশনাল হয়ে গেল। আয়ন আতিয়াকে বলে, মাম্মা, আমার রুম দেখবে চলো। কথাটা বলে আয়ন রুমে নিয়ে গেল। রুমে গিয়ে দেখে রুমের ভিতরে আতিয়া আর আয়নের ছবি দেওয়ালে আর সুন্দর করে সাজিয়ে রাখছে। আতিয়া আয়নকে বলল, তোমার রুমটা তো অনেক সুন্দর। আতিয়া বাহিরে আসলে মায়াকে বলল, মায়া, এসব কি? আপু এমআর কোম্পানির মালিক, সিমেন্ট ব্যবসাও করে, আর ওনাদের 2 বন্ধুর লন্ডনে রেস্তোরাঁও আছে। আর এই বাড়িটা রাকিব ভাইয়া আর আপনার ভাই বানিয়েছে। এইখানে কাজ বাকি আছে, এখনো কাজ বাকি আছে। ওনাদের অনেক কাজ জমে গেছে, যার কারণে 2 তালা করে রেখেছে। কথাটা শুনে সবাই যেন অবাক হয়ে গেল। মায়া মাহিনের শুরু থেকে সবকিছু খুলে পড়লো। তারপর বলল, তাই আপনারা প্লিজ এই বাড়ির কথা ভেবে কষ্ট পাবেন না। মাহিনের জন্য শুধু দোয়া করেন, ওই যেন আরো এগিয়ে যেতে পারে। আচ্ছা, আপনারা ফ্রেশ হয়ে নেন। মায়ের কথাটা বলে চা বানাতে চলে গেল। সবাই ফ্রেশ হয়ে আসলো। সোফায় বসে আয়নের সাথে খেলা করতে লাগলো। মাইনের আব্বু আম্মু রাফি আতিয়া শুধু তাকিয়ে চারিপাশ দেখতে লাগলো। মায়ের এসেছে, চা বিস্কিট খেতে দিয়ে রান্না করতে চলে গেল।
আতিয়া মাইকে কাজে সাহায্য করলো, সাথে মাইনের আম্মু আসলো। তিনজন অনেক গল্প করতে লাগলো আর রান্না করতে লাগলো। মাইনের আম্মু মাইকে জড়িয়ে ধরে পড়লো। আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে অনেক অপমান করেছি। এইভাবে বলবেন না, আপনার জায়গায় যে কেউ থাকলে এমন করতো। দুজন কথা বলা শেষ করে খাবার টেবিলের উপর রাখলো। মাইন আর রাকিব ভিতরে আসলো। মাইন ফোনে কথা বলা শেষ করে রাকিবকে বলল, আব্বু আম্মু, তোমাদের এই বাসা পছন্দ হয়েছে? হ্যাঁ, অনেক পছন্দ হয়েছে। আমার ছোট ছেলেটা এত বড় কবে হলো? আমার তো বিশ্বাসই হচ্ছে না। আম্মু, আমি তোমার কাছে এখনো ছোট আছি। কথাটা বলে ওর আম্মুকে জড়িয়ে ধরলো। মাইন টিভিটা চালালো। সবাই হা হয়ে গেল। মাইন আর রাকিব মুচকি হাসি দিয়ে বলল, কেমন দিলাম? তোমাদের বের করে দিয়েছে না? এখন দেখো ওরা পালিয়ে সারা জীবন পার করবে।